জনসংখ্যা বড়ই কম। তো আমাদের আগের দিন যেটা হচ্ছিল সেটা হচ্ছে D60 চার্ট। D60 বা D30 এই সমস্ত নিয়ে আমরা চর্চা করছিলাম। কেউ আমাকে একটু বলবেন যে আমাদের কোথায় আমরা ছিলাম? আমাদের D60 চার্ট কি কমপ্লিট হয়ে গিয়েছিল? শোনা যাচ্ছে আমার কথা? সবাই এত নিশ্চুপ কেন? কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে আমাদের ওই D চার্ট কি কমপ্লিট হয়ে গিয়েছিল? স্যার আমি শেষের দিকে ছিলাম না, অ্যাকচুয়ালি লেট করে গেছিলাম, সেজন্য ঠিক বলতে পারছি না। আচ্ছা। তো D60 যতদূর আমার মনে পড়ছে যে এটা হয়ে গিয়েছিল। বার্থ টাইম রেকটিফিকেশন বা এই সমস্ত বিষয়গুলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, আমার আর কি যতদূর মনে পড়ছে। এনিওয়ে, আমরা শুরু করব আজকে D চার্ট কমপ্লিট করে। তো D চার্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে নন পরাশরি ডিভিশন নিয়ে কিছু কথা। তো নন পরাশরি ডিভিশন আর এই ডিভিশনাল চার্টের কচকচানিতে আমরা থাকছি না। আমাদের কিছু এক্সাম্পল অ্যানালাইসিস আর কোশ্চেন আনসার সেশন ছিল। তো আমাদের তো আজকে জনসংখ্যা বেশ কম, মানুষজনের সংখ্যা কম। তো আজকে আমরা কিছু এক্সাম্পল চার্ট অ্যানালাইসিস করতে পারি। আর যেটা করতে পারি সেটা হচ্ছে কোশ্চেন আনসার সেশন। তো প্রশ্ন উত্তর পর্বেও আমরা যেতে পারি। আর তার আগে আমরা কিছু এক্সাম্পল চার্ট অ্যানালাইসিস করতে পারি। তো মূলত মানুষ আমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে বা যে বিষয় বা যে প্রশ্নগুলো নিয়ে আসে সেইগুলো হচ্ছে স্পেশালি এডুকেশন, ম্যারেজ, প্রফেশন আর প্রপার্টি। আর কিছু কিছু মানুষ আসেন, তারা খুবই কম, তারা হেলথের প্রবলেম নিয়ে আসেন। তাহলে মোটামুটি প্রবলেম গুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই বা প্রবলেম গুলোকে যদি আমরা ডিস্টিংগুইশ করতে চাই, তাহলে এই প্রবলেম গুলো মূলত পাঁচটা জায়গা থেকে আসছে। তার মধ্যে স্পেশালি বেশি বেশি যেটা ম্যাক্সিমাম যে পার্টটা, সেটা হচ্ছে গিয়ে প্রফেশন অ্যান্ড ম্যারেজ। এই দুটো জায়গা নিয়ে, প্রফেশন ক্যারিয়ার এইটা একটা পার্ট, আর ম্যারেজ হচ্ছে আর একটা পার্ট। এই দুটো জিনিস নিয়ে মানুষ মেইনলি আমাদের কাছে আসে। তার সঙ্গে পার্শিয়ালি এডুকেশন, কেউ কেউ আসে হেলথ নিয়ে, আর কিছু মানুষ আসেন তারা প্রপার্টি রিলেটেড কোশ্চেন নিয়ে। তাহলে এই কাজগুলো যখন আমরা করব তখন আমাদের যে ডিভিশনাল চার্ট গুলো দেখতে হবে, বর্গকুণ্ডলী দিকগুলো দেখতে হবে, তাদের সংখ্যা খুবই কম। যখন আমরা ম্যারেজ দেখব তখন আমরা মূলত মূল কুণ্ডলী দেখব এবং নবাংশ কুণ্ডলী দেখব। যখন আমরা প্রপার্টি নিয়ে দেখব তখন মূল কুণ্ডলীর সঙ্গে চতুর্থাংশ কুণ্ডলী দেখব। প্রত্যেকটা কুণ্ডলীর সঙ্গে আমরা নবাংশ কুণ্ডলী দেখতে পারি। এবং যখন আমরা নবাংশ কুণ্ডলী দেখব, একদম নর্মাল প্রেডিকশন করবার চেষ্টা করব। কোন গ্রহের বলবত্তা বেড়েছে না কমেছে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করবার চেষ্টা করব। আবার যখন সন্তান দেখব তখন সপ্তাংশ কুণ্ডলী একবার আমরা দেখে নেব। এমনি কুণ্ডলীতে যদি প্রমিস পাওয়া যায় যে বাচ্চা হবে এই মানুষটার, তার সঙ্গে আমরা সপ্তাংশ কুণ্ডলী একবার দেখে নেব। আর তার সঙ্গে সঙ্গে নবাংশ কুণ্ডলী এটাও কিন্তু আমরা দেখব। যদি আমার একটু সময় বেশি থাকে তাহলে আমরা D60 কুণ্ডলীটাও দেখে নিতে পারি। তবে D60 কুণ্ডলী যে এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে খুব একটা এফিশিয়েন্ট রেজাল্ট দিতে পারবে সেরকম কিন্তু নয়। নবাংশ কুণ্ডলী পর্যন্ত আমরা থাকি। এরপরে কিছু স্পেসিফিক কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমরা অন্যান্য কুণ্ডলী খুঁজতে পারি। ক্যারিয়ারের জন্য দশাংশ কুণ্ডলী ভীষণ ইম্পর্টেন্ট। ক্যারিয়ারের জন্য দশাংশ কুণ্ডলী আমরা দেখব এবং সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করব।
আচ্ছা, এখানে অনেক মানুষই রয়েছেন যারা মোটামুটি পড়ানোর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন বা পড়াবার যোগ্যতা সম্পন্ন। তো আমরা আগামীকাল শুক্রবার একটা মিটিং করব, যেটা অফলাইন ক্লাস শুরু করবার জন্য। এবং এই অফলাইন ক্লাস কিন্তু আপনাদেরই শুরু করতে হবে। ঋষিবাড়ির ব্যানারে অফলাইন ক্লাস, তার একটা পরিকল্পনা, সেটা করতে চলেছি। এবার সেটা কিভাবে রূপায়িত করা যায়, যেহেতু আমরা টার্গেট করেছি সাউথে একটা আর নর্থে একটা, দুটো অফলাইন ক্লাস স্টার্ট করব। তো এই ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এইটা লাগবে। আর যদি সেটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা কাজটা করতে পারবো। আমাদের দুটো টিম, দুটো বা তার বেশি সংখ্যক টিম নিয়ে আমরা কাজটা করব। এবং সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অবশ্যই চাই, সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো তার জন্য কালকে আমাদের এই আহ, ঋষিবাড়ির অফিসে একটা বিকেলবেলা মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। তো এইটাতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। এবং সেখানেই আমরা বুঝতে পারবো যে আমরা আদৌ একটা ইনস্টিটিউশনাল ফরমেশনের দিকে এগোবার জায়গাতে রয়েছে কিনা, মানে আমরা করতে পারবো কিনা, এই ব্যাপারটা আমাদেরকে করে ফেলতে হবে। এবং আশা করি আমি যে আমরা দুটো টিম ফর্ম করতে পারবো, চারজন চারজন, 8 জনের। এক একটা টিমে 4 জন করে থাকবেন। তো 8 জনের দুটো টিম, সেটা আমরা ফর্ম করতে পারবো এবং আমরা পড়ানোর দিকে এগোতে পারবো। স্পেশালি যারা অনেক দিন ধরে ক্লাস করে ফেলেছেন, পুরো কোর্স কমপ্লিট হওয়ার পরে আবার রিপিটেড ক্লাস করছেন, তাদের তো অবশ্যই এখানে আমরা এক্সপেক্ট করব যে তারা থাকবেন। এনিওয়ে, আমরা দু একটা এক্সাম্পল দিই যে কোনো একটা মানুষের বিয়ে হচ্ছে না, বা বিয়ে কবে হবে, বা এইরকম টাইপের কিছু এক্সাম্পল, সেটা আমরা দেখবার চেষ্টা করব। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। দেখুন, স্ক্রিনটা শেয়ার হয়েছে। আর আমি ওয়ার্কিং স্ক্রিনটাও শেয়ার করে দিই। এই যে মানুষটা, এর জন্ম হচ্ছে 3/3/1998, 7টা, সকাল 7টা। আর প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তাহলে এই মানুষটার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে দুটো, এর ক্যারিয়ার আর একটা হচ্ছে এর ম্যারেজ। তাহলে এর উম, দুটো বর্গকুণ্ডলী আমরা দেখব। তার মধ্যে প্রথমেই আমরা নবাংশটাকে একটু ভালো করে দেখে নেব, এবং তার সঙ্গে সঙ্গে ম্যারেজের প্রমিস আছে কিনা। তাহলে ম্যারেজের প্রমিস থাকবার জন্য আমাদের যে কম্বিনেশন গুলো রয়েছে, সেগুলো হচ্ছে 2, 7, 11 কম্বিনেশন হতে পারে। মানে মঙ্গলের সঙ্গে মঙ্গল, তার সঙ্গে হচ্ছে 7, মানে বুধ, আর তার সাথে 11 শনি, এই কম্বিনেশন হতে পারে। এখানে 2, 7, 11 কম্বিনেশন হয়েছে কারণ একাদশ পতি এবং দ্বিতীয় পতি তারা যুক্ত হয়েছে। যুক্ত ঠিক হয়নি, মঙ্গল রয়েছে 4 ডিগ্রিতে, শনি রয়েছে 24 ডিগ্রিতে, এবং তাদের সরাসরি দৃষ্টি এইটা পড়েছে 7 নম্বরের উপরে। ফলে ম্যারেজের একটা স্লো প্রমিস দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমি আপনাদেরকে শিখিয়েছি, সেটা হচ্ছে ডিনায়াল, অর্থাৎ না বোধক ঘটনা কারা ঘটাতে পারে। তাদের মধ্যে রয়েছে রবি। রবি সে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি, দ্বাদশে বসে আছে, এবং তার সঙ্গে বুধ যুক্ত হয়েছে। রবি 18 ডিগ্রিতে, বুধ 26 ডিগ্রিতে। তাহলে এই কনজাংশনটা পাওয়ারফুল কনজাংশন, রবি বুধের কম্বিনেশনটা স্ট্রং হয়েছে। আবার বুধের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন হচ্ছে। তাহলে একসাথে লগ্নপতির সঙ্গে সপ্তমপতির কম্বিনেশন হলে পরে সেটা বিয়ের প্রমিস দেয়। একসাথে যোগ হয়েছে, তাহলে এটা বিয়ের প্রমিস দিচ্ছে। কিন্তু যোগটা কি জোরদার হয়েছে? না, যোগটা তো জোরদার হয়নি। কারণ বুধ রয়েছে 26 ডিগ্রিতে, বৃহস্পতি রয়েছে 12 ডিগ্রিতে, 14 ডিগ্রির ডিফারেন্স। তাহলে যোগটা দুর্বল হয়েছে। তাহলে এখানে এই যোগটাকে আমরা খুব একটা বলবান যোগ হিসেবে ধরতে পারছি না। যোগটা এখানে উম, দুর্বল যোগ হয়েছে। তাহলে এইবার এই যোগটা এখানে রেজাল্ট দিতে পারবে না। তাহলে এখানে একটা আমাদের আহ সমস্যা থেকে গেল। এটা দ্বাদশে হওয়ার জন্য নেগেটিভনেস সেটা আর একটু বাড়লো। এবার এই লগ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি সপ্তমপতি বুধ,
তার সঙ্গে বৃহস্পতি কেতু ইত্যাদি যুক্ত হয়েছে। রবি এবং কেতুর যুক্ত হওয়া এটা কিন্তু সত্যি পীড়াদায়ক। এবং কেতু আবার 26 ডিগ্রি, সরি 16 ডিগ্রিতে আছে। তাহলে বুধ 26 ডিগ্রিতে, কেতু 16 ডিগ্রিতে, এটাও বিয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। রবি একরকম কারণে সমস্যা, বুধ আরেক রকম কারণে সমস্যা, কেতু আরেক রকম কারণে সমস্যা। কিন্তু বৃহস্পতি চেষ্টা করবে ম্যাক্সিমাম যে বুধকে কিছুটা ব্যাকআপ দেওয়ার জন্য। এবার বৃহস্পতির ডিগ্রি যদি বুধের থেকে একটু বেশি হতো, তাহলে বৃহস্পতি বুধকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করতো, যে বৃহস্পতির ইনফ্লুয়েন্সে এর বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যেত। কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি পেছনে চলে গেছে, এবং বৃহস্পতি আর বুধের মাঝখানে রবি আর কেতু এসে উপস্থিত হয়েছে। ফলে বৃহস্পতির ইনফ্লুয়েন্স বুধের উপরে, অর্থাৎ বুধ বৃহস্পতি যে জুতি সংযোগ, সেটা কিন্তু মাঝখানে দুটো গ্রহ পড়ে যাওয়ার জন্য বিগড়েছে। ফলে এইখানে বুধ বৃহস্পতি বিয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। ফলে এরা চেষ্টা চরিত্র করেও আলটিমেটলি বিয়ের জায়গাটাতে পৌঁছতে পারছে না। এবং রবি কেতু বৃহস্পতি এরা বিয়ের ক্ষেত্রে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট কাজ করে যাচ্ছে। রবি তো স্বাভাবিকভাবেই ষষ্ঠপতি, বিয়ের সপ্তমের দ্বাদশ, প্রবলেম আছেই। কিন্তু বাকি গ্রহগুলো বৃহস্পতি কেতু এরাও সমস্যা সৃষ্টি করবার চেষ্টা করছে। কেতু এখানে বসে রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু ষষ্ঠে বসে রয়েছে, ষষ্ঠ মানে সপ্তমের দ্বাদশ। আলটিমেটলি আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি না। এবার আমরা পজিটিভিটি খুঁজবার চেষ্টা করব কোথায়? না, এর নবাংশ কুণ্ডলিতে। নবাংশ কুণ্ডলিতে যদি ম্যারেজের কিছু ট্রু প্রমিস পাই, তাহলে বিয়ের একটা চান্স দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে কি রয়েছে? সপ্তমপতি বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি ক্ষীণ বল পেয়েছে। তাহলে খারাপ ব্যাপার, দুঃখের ব্যাপার। কিন্তু যেহেতু সপ্তমপতি পঞ্চমে এসেছে, যেহেতু সপ্তমপতি পঞ্চমে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা রিলেশনশিপ, একটা লাভ, এইটা হবে, যদি প্রোভাইডেড শুক্র মঙ্গল রাহু এদের মধ্যে কানেক্টিভিটি দেখতে পাওয়া যায়। তো সেটা হয়েছে, শুক্র মঙ্গল রাহু শনি এরা কম্বাইন করেছে, এরা রিলেশনশিপে পড়েছে। কিন্তু এই যে রিলেশনশিপের কম্বিনেশন হয়েছে, এটা হয়েছে ষষ্ঠ আর দ্বাদশকে নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, নবাংশ কুণ্ডলিতে দ্বাদশে মঙ্গল রাহু, আর ষষ্ঠে শুক্র শনি কেতু। তাহলে শুক্র মঙ্গল রাহুর একটা কম্বিনেশন হয়েছে, শুক্রের সপ্তমে মঙ্গল রাহু রয়েছে, শনি সে পঞ্চমপতি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে, বৃহস্পতি সে সপ্তমপতি পঞ্চমে এসেছে। ফলে এখানে একটা রিলেশনশিপ ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে প্রবল বলবান গ্রহ রয়েছে কেতু, কারণ কেতু এখানে বর্গবল পেয়েছে। আর কি? আর হচ্ছে রবি, রবি সপ্তমে রয়েছে। তাহলে এই যে কেতু শনি কম্বিনেশন 6,000, সপ্তমে রবি, সপ্তমপতি বৃহস্পতির পঞ্চমে নিচস্থ হওয়া, পঞ্চমে সপ্তমপতির নিচস্থ হওয়া ইন্ডিকেট করে প্রেম করে বিয়ে হবে, বা প্রেম করে বিয়ের একটা যোগাযোগ তৈরি হবে। কিন্তু সেই যোগাযোগ ক্ষীণবল হয়ে গেছে। কেন ক্ষীণবল হয়েছে? তার কারণ একটাই, বৃহস্পতি এখানে দুর্বল হয়ে বসে আছে। বৃহস্পতি যদি নিচস্থ না হতো, মঙ্গল শুক্র রাহু কম্বিনেশন এটা যদি 6-12কে নিয়ে না হতো, তাহলে এখানে খুব ইজিলি ম্যারেজের যোগাযোগ দেখতে পাওয়া যেত। তার সঙ্গে আরো একটা প্রভিশন চাই, সেটা হচ্ছে সপ্তমে রবি কিন্তু থাকা চলবে। সপ্তমে রবি বিবাহ বিলম্ব, বিবাহের সমস্যা, বিয়ের ক্ষেত্রে কিছু ইগো প্রবলেম, ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস, এগুলোকে ইন্ডিকেট করে। একটা বিয়ে হবে, সেখানে এক ঘটি সর্ষের তেল দিয়ে বিয়ে ক্যান্সেল হয়ে যেতে পারে, এরকমও শুনেছেন কোনোদিন? এক পক্ষ বলছে আমাদের 1 কলসি সর্ষের তেল দিতে হবে, আর এক পক্ষ বলছে 1 কলসি সর্ষের তেল কেন দেবো, আমাদের এই নিয়মটা নেই। তো এই সর্ষের তেল নিয়ে ইগো প্রবলেম, 1 কলসি সর্ষের তেল এও স্যাক্রিফাইস করতে পারে, ও দিয়ে দিতে পারে। একটা বিয়ে বাড়ি হচ্ছে, একটা বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, সেইখানে 1 কলসি সর্ষের তেল কত হবে? 5-5 8 লিটার হবে, একটা কলসিতে 8 কিলো সর্ষের তেল ধরবে।
8 কিলো সরষের তেল প্লাস কলসি মিলে খুব বেশি হলো 2,500 টাকা। যেখানে 25 লাখ টাকা বিয়ের বাজেট, সেখানে এক কলসি সরষের তেলের ডিমান্ড, পাত্রপক্ষের এক কলসি সর্ষের তেলের ডিমান্ড, এটা কি মানা যায় না? এটা মানা যায়। আবার উল্টো দিকে যদি আমরা দেখি, পাত্রীপক্ষ বলছে আমরা মানবো না। পাত্রপক্ষ, ছেলে একটা মেয়ে একটা, বাবা মার একটাই সন্তান, তো দুজনেই তাই। এবার এরা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে ক্লোজ রিলেটিভ হতে চলেছে। তাহলে সবচেয়ে ক্লোজ রিলেটিভ হতে চলেছে যারা, তাদের একটা আবদার না হয় মেনেই নিলাম, বা তারা একটা আবদার মানতে চাইছে না, সেটা না হয় স্যাক্রিফাইস করেই দিলাম। কিন্তু ওইখান থেকে অশান্তির সূত্রপাত, ওই এক কলসি তেল, সেখান থেকে বিয়ে ভেঙে গেল। তো সেই রকম ঘটনা হচ্ছে এইখানে ঘটতে দেখতে পাওয়া যাবে। কারণ এটা হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন। এই ফ্যামিলি ট্র্যাডিশন, এবং এখানে হচ্ছে গিয়ে তীব্র জাত্যাভিমান। জাত্যাভিমান আমি বলবো না, এখানে হচ্ছে আমার আহ পরিবারের, কি বলবো, এটা পরিবারের আত্মসম্মান, স্বাভিমান, এই ব্যাপারটা এখানে কাজ করেছে। কেন দেবে না তেল? আমার নিয়ম কেন ও মেনে নেবে না? আমি পাত্রপক্ষ, আমাদের এই ডিমান্ড ওরা কেন ফুলফিল করবে না? সব মেনে নিচ্ছে, কোনো কিছুতে কোনো ডিমান্ড নেই, কিছু নেবে না। তারপরে হচ্ছে গিয়ে ওই বরযাত্রী কন্যাযাত্রা নিয়ে নানা রকম ড্রামা চলে, ওগুলো সব মেনে নিচ্ছে। কিন্তু গন্ডগোলটা কোথায় হয়েছে? গন্ডগোলটা করে বসে আছে এই জায়গাটাতে, এক কলসি সর্ষের তেল, তাই নিয়ে বিয়ে ভেঙে গেল। এবং আরো যন্ত্রণা শুনবেন, এদের রেজিস্ট্রি হয়ে গেছিল সেই পার্টির, সেই রেজিস্ট্রি হওয়ার পরে সেপারেশন হলো। তার মূল সোর্স সেটা হচ্ছে গিয়ে ওই সর্ষের তেল। সেই সর্ষের তেলটা একটা উপলক্ষ, কিন্তু মূলত হচ্ছে মূল যে জায়গাটা সেটা হচ্ছে ইগো প্রবলেম। এবং এই টাইপের ইগো প্রবলেম ক্রিয়েটেড হয় কখন? যখন সেভেন্থ হাউসের রবি অবস্থান করে। এবং সেভেন্থ হাউসে রবি অবস্থান করবে প্ল্যানেট অফ নেগেশন, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবার গ্রহ হিসেবে উপস্থিত থাকবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম যে এইখানে বিয়ে হওয়া খুব মুশকিল, এই মানুষটারই বিয়ে হওয়া খুব মুশকিল। তারপরে যদি প্রপার আমরা দশা পাই, যে দশা এর বিয়েকে সাপোর্ট করছে, তাহলে আমাদের বিয়ে হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা, সেটা বিয়েকে সাপোর্ট করছে না। যেহেতু মীন লগ্ন, মীন লগ্নের তৃতীয় পতি অষ্টম পতির দশা, সেটা খুব সাপোর্ট করছে না। কিন্তু এখানে একটা কথা আছে, শুক্র যেহেতু একাদশে বসে আছে, তার কারণে বিয়ে হওয়ার মৃদু চান্সেস তৈরি হচ্ছে। যদি ট্রানজিট সাপোর্ট করে, তাহলে বিয়ে হতে পারে। এবং এই মুহূর্তে ট্রানজিট সাপোর্ট করছে। লগ্নের উপরে রাহু বসে আছে, তৃতীয় বৃহস্পতি বসে আছে, সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। তো এখানে 20% সাপোর্ট আমরা পাচ্ছি। কিন্তু এই বিয়ে যদি হয়, সেটা কিন্তু টিকবার সম্ভাবনা খুবই কম। বিয়ে হয়ে যেতে পারে, কারণ বিয়ে হয়ে যাওয়ার জন্য মোটামুটি কিছু কম্বিনেশন আমরা পেয়েছি। বিয়ের জন্য মানুষটা উতলা উদ্গ্রীব হয়ে উঠবে। কারণ এর তো লগ্নের উপরে রাহু আছে, এর তৃতীয় বৃহস্পতি আছে, সপ্তমে যে কেতু রয়েছে, সেই কেতু এই মুহূর্তে ব্যালেন্সড। বৃহস্পতির দ্বারা এখানে যে কেতু রয়েছে এই ঘরটাতে, আর এই ঘরটাতে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়ার কারণে কেতু কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। এবার এখানে শুক্র প্রবেশ করবে, মঙ্গল চন্দ্রের উপরে ঢুকবে, ফলে এই সময় বিয়ে হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি ক্রিয়েটেড হবে। তাহলে এই যে বিয়ে হওয়ার প্রবাবিলিটি তৈরি হলো, এই সময় বিয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল, এই সিচুয়েশন, এই কন্ডিশনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বিয়ে একটা হতে পারে। না, বিয়ে হয়ে গেল, কিন্তু সেই বিয়ে টেকার সম্ভাবনা, সেই বিয়ে ম্যাচিওর করার সম্ভাবনা, সেটা খুবই কম। এরা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, এবং চরম লেভেলে কাজ করছে। তাহলে এই পার্টটা আমরা বুঝতে পারলাম। এটাকে নিয়ে আমরা কোশ্চেন আনসার যদি কিছু আপনাদের থাকে, তাহলে সেটাতে আমরা একটু ডিসকাশন করে নিই। তারপরে আমরা ক্যারিয়ার নিয়ে ডিসকাস করবো।
এখনো পর্যন্ত যা পড়া হলো মূলত নবাংশ ওরিয়েন্টেড। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা একটু ডিসকাস করি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার, হ্যাঁ স্যার। আপনি বললেন এই যে দশাটা চলছে সেটা তো 20 থেকে 30% বিয়ে হয়ে যাওয়ার কথা বলে। উনি যদি অন্য কোনো টাইমে করেন তো কোন সময় করলে বেটার হবে এই চন্দ্রের দশাটা পেরিয়ে গেলে? এই চন্দ্রের দশটা পেরিয়ে গেলে পরে আমাদের মঙ্গলের দশা আসছে। তাহলে মঙ্গল মঙ্গল যে টাইমে আসবে 2026, সেই সময় বৃহস্পতি এই ঘাটটাতে থাকে। বৃহস্পতি এই টাইমে, এই মে জুন নাগাদ এই ঘরটাতে থাকবে। এই সময়টা বিয়ে করবার একটা কম্বিনেশন তৈরি হবে। কিন্তু মঙ্গল এইখানে চার্টে লগ্নে রয়েছে, মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের উপরে রয়েছে। এই দশাতে বিয়ে করা যেতে পারে। কিন্তু এখানেও যে বিয়েটা খুব স্ট্রং হচ্ছে তা কিন্তু নয়। কারণ বিয়ের জন্য যেটা সাপোর্টিং কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, সেখানে কিন্তু মঙ্গল দ্বাদশে রয়েছে এবং নবাংশের রাশি এবং লগ্ন দুটোই কন্যা। এর রেসপেক্টে মঙ্গল হচ্ছে অষ্টমপতি, তৃতীয় পতি। এখানেও কিন্তু বিয়ে হওয়া নিয়ে একটা যন্ত্রণা থেকে যাচ্ছে। তাহলে আমাদের দু হাজার মানে সাত তাহলে মঙ্গল মঙ্গল মঙ্গলটাকে ছেড়ে আমরা যদি 2027-এ আসি, তখন বৃহস্পতি এই জায়গাটা, বৃহস্পতি এখানে থাকবে 2027-এ। এখন তো 24, রাহুকে আমরা এখানে দেখতে পাবো, বা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে করবে। এই সিচুয়েশনে এই যে রাহু শুক্র কম্বিনেশন হচ্ছে, ট্রানজিট রাহু ন্যাটাল শুক্র কম্বিনেশন হচ্ছে, বৃহস্পতির দৃষ্টি এর উপরে পড়বে। এইরকম সিচুয়েশন, তখন বিয়ে হওয়ার চান্স হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশায় বিয়ে হওয়ার একটা বেশি চান্স দেখতে পাওয়া যায়। স্যার, তাহলে আপনি যদি সাজেস্ট করেন আপনি ওই চন্দ্র শুক্রতে বিয়ে করতে বলবেন নাকি মঙ্গল বৃহস্পতিতে? এইটা তো তার কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। আমরা সাজেস্ট করব মঙ্গল বৃহস্পতিতে বিয়ে করতে। কারণ মঙ্গল শনি যখন চলে আসবে, তখন সেটা হচ্ছে 28 সাল। তখন বৃহস্পতি আবার দূরে উল্টো দিকে এই চন্দ্রের সপ্তমে চলে আসছে। আর শনি এই ক্ষেত্রে লগ্নে রয়েছে, কিন্তু ম্যারেজটাকে খুব যে সাপোর্ট করছে শনি, তা কিন্তু নয়। কারণ শনি ইটসেলফ একটা ম্যারেজ ইউনিয়ন এর ডিনাল প্ল্যানেট। শনি যেই চাইবে যে এই বাবু তুমি ঘরটর করো না, তুমি একা একা থাকো এবং সন্ন্যাসী হয়ে যাও, এই ইচ্ছেটা শনির মধ্যে থাকবে। শনি সবসময় চেষ্টা করবে যে ব্যাপারটাকে দূরে সরিয়ে দিতে, যাতে এরা কনজুগাল লাইফ লিড করতে না পারে, যাতে সাধু সত্তর মতো লাইফ লিড করতে পারে। কিন্তু ষষ্ঠে রাহু রয়েছে, ষড়রিপুর প্রভাব বাড়বে। এবং ষষ্ঠে রাহু, এটা ইটসেলফ একটা বিয়ে হোক, বিয়ের মতো রিলেশনশিপ হোক, সেগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করে দেয়। কারণ প্রথমে রয়েছে কাম, তারপরে ক্রোধ। এই কামকে বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি, এইটা হচ্ছে রাহুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং বিয়ে যদি এই টাইপের জাতকদের না হয়, তারা কিন্তু উতলা হয়ে উঠবে। প্রচুর মানুষ আছে তারা ম্যারেজ খুব একটা প্রেফার করে না, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু বিয়েকে প্রেফার করবে। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, এই ক্ষেত্রে কি আমরা শুধু দশা আর অন্তর্দশাটাই দেখবো নাকি প্রত্যন্তর দশাটাও এখানে ভ্যালু হবে? এইখানে প্রত্যন্তর দশাতে একটা এক্সাক্ট টাইমিং বার করতে পারবো। প্রত্যন্তর দশা আমরা দেখব, কিন্তু অন্তর্দশা এখানে বেশি গুরুত্ব পাবে। এবার এই এই জায়গাটার মধ্যে আমরা অন্তর্দশা আর ট্রানজিটকে বেশি গুরুত্ব দেব। আমরা যেহেতু মঙ্গল বৃহস্পতিটাকে বেশি টার্গেট করেছি, এখানে মঙ্গল বৃহস্পতি বুধ, এটা একটা ভালো সময়। মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি, এটা একটা ভালো সময়। তারপরে মঙ্গল বৃহস্পতি শুক্র, এটাও ভালো সময়। এইখান থেকে আমরা
টাইমিংটাকে পারফেকশনের দিকে নিয়ে যেতে পারবো, কিন্তু কোন টাইমে এক্স্যাক্টলি বিয়ে হওয়ার দিকে এগোতে পারবে সেটা বার করবার জন্য আমরা করব ওই অন্তর্দশা পর্যন্ত যাব। স্যার এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, ব্যাপারটা কি বলবো, মানে এটা আমার মনে হচ্ছে, আপনি একটু ধরিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে এখানে তো সপ্তমপতি যা হিসাবে বুধ, তো বুধ তো দ্বাদশে গিয়ে বসে রয়েছে। এবার বুধের তো দশা অন্তর্দশা কিছুই এখন আসছে না। আর এর যদি হচ্ছে মানে বিবাহ যদি বাড়ির থেকে অনেকটা দূরে বা অন্য রাজ্যে বা এরকম কিছু, সেখানে তাদের সাথে সম্বন্ধ ঠিক হয়, তো ব্যাপারটা কি কিছুটা বেনিফিশিয়াল হবে? এটা বেনিফিশিয়াল হতে পারে, হওয়ার জায়গা রয়েছে, কিন্তু হ্যাঁ, হওয়ার জায়গা রয়েছে, পুরোপুরি কারণ কি রয়েছে। লগ্নের কারণ দ্বাদশে রয়েছে সপ্তমপতি। আর চতুর্থপতিও তো, মানে ওর এস্টাবলিশমেন্ট এইটা বাড়ি থেকে দূরে হওয়ার একটা চান্সেস এখানে রয়েছে। চতুর্থপতি দ্বাদশে রয়েছে, এবং এখানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে চতুর্থপতি, বৃহস্পতিও দ্বাদশে রয়েছে। বৃহস্পতি লগ্ন 8 ডিগ্রিতে, বৃহস্পতি 12 ডিগ্রিতে, বৃহস্পতি পরিষ্কার দ্বাদশে রয়েছে, এবং তার ফলে এই মানুষটার অবশ্যই বাড়ির থেকে দূরে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতি বুধ কম্বিনেশন, লগ্নপতি সপ্তমপতি যেহেতু একসাথে রয়েছে, তার জন্য মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতি বা মঙ্গল বৃহস্পতি বুধ এই দশায় বিয়ে হওয়ার চান্সেস রয়েছে। প্রণাম স্যার স্যার, এখানে ভালো আরেকটা আছেন? জিনিস। হ্যাঁ, আপনি ভালো আছেন? স্যার আছি, আপনার করুণায় ভালো আছি। স্যার, সপ্তমে রবি যদি অবস্থান না করে এবং সপ্তমপতির সাথে যদি কোনো সম্বন্ধ সৃষ্টি না করে, ওটা যদি দুস্থানে ষষ্ঠে, অষ্টমে কিংবা দ্বাদশে রবি থাকে, ওই ক্ষেত্রে কি বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে স্যার? না, সেই ক্ষেত্রে আমাকে সপ্তম পতিকে দেখতে হবে। সপ্তম পতির বলবত্তা, তার কোয়ালিটি, একাদশ পতির কন্ডিশন, এইগুলো দেখে আমাকে করতে হবে কাজটা। ঠিক আছে, প্রণাম। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, এখানে তো মানে আমরা যদি ট্রানজিটটাকে ধরি তাহলে তো মোটামুটি ওই আহ, আশ্বিন মাসটা হচ্ছে বুধ হচ্ছে তার নিজের ঘরে আসবে, তো ওইটা কি আমরা হিসাব করতে পারি? মানে এখানে তো চন্দ্র যেহেতু দ্বিতীয় রয়েছে, শুক্র একাদশে রয়েছে, তো এখানে এখনো তো একটা মোটামুটি ভালো টাইম যাচ্ছে। ভালো টাইম যাচ্ছে, কিন্তু হচ্ছে গিয়ে এর যে দশা, প্রেজেন্ট দশা, সেই দশা হচ্ছে ম্যারেজকে সাপোর্ট করবে না, এবং এর কারণে এই সময় এর বিয়ে হওয়ার চান্স হচ্ছে কম। এখন এর হচ্ছে চন্দ্র শুক্রের দশা। শুক্র এই মীন লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি, অষ্টম পতি, তারপরে চন্দ্র রবি আসবে। রবির দশায় এর বিয়ে হওয়ার চান্স কম, খুবই কম। তাও চন্দ্রের শুক্রে একটা খুবই নমিনাল যোগ দেখতে পাওয়া যাবে। হুম। স্যার, হুম। বলছি যে একজন জাতক জীবনে আদৌ কি বিয়ে করবে কি করবে না সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? এই আদৌ বিয়ে করবে কি করবে না, এইটা হ্যাঁ। হচ্ছে হার্ড অ্যাস্ট্রোলজি, মানে রিজিডিটি চলে আসছে। এবার আচ্ছা। আমরা যে অ্যাস্ট্রোলজি করব সেখানে প্রবাবিলিটি ওরিয়েন্টেড অ্যাস্ট্রোলজি। তো এই ক্ষেত্রে আমি আর কি, আমার যা মোটামুটি অল্প বিস্তর এক্সপেরিয়েন্স, তাতে আমি দেখেছি যে একদম লগ্নে রবি বসে আছে, সপ্তমে আহ কেতু শনি এরকম কম্বিনেশন রয়েছে, তাতেও বিয়ে করেছে। 96 সালের কিছু কম্বিনেশন, কিছু চার্ট কম্বিনেশন আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে সপ্তম ভাবে কঠিন কঠিন গ্রহ বসে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিয়ে হয়েছে। এবার এখানে কৃষ্ণমূর্তি পদ্ধতিকে কাজে লাগিয়ে কিছুটা একটা জায়গায় আসার চেষ্টা করা যায়, কিন্তু আলটিমেটলি এই কোনো একটা ইভেন্ট হবেই, অথবা ইভেন্টটা হবেই না, এই প্রেডিকশন গুলো করা খুব টাফ। তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে কি আমাদের এই প্রবাবিলিটি ফ্যাক্টরটা কতটা বেশি আছে সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব, এবং যখন আমরা মানুষকে প্রেডিক্ট করব, তখন আমরা বলবো যে আপনার বিয়ে করবার সম্ভাবনা কম, এবং যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনি বেটার থাকবেন।
এবার যদি সে এসে প্রশ্ন করে আমাদেরকে যে বিয়ে আমার হবে কিনা বলো, তাহলে সেই প্রশ্নের আনসার করাটা হচ্ছে গিয়ে টু টাফ। তবে আমরা 3-4টে কুণ্ডলী দেখে এখানে একটা ডিসিশনে আসতে পারি। যেমন এই মানুষটার ক্ষেত্রে এখন আমরা যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে এর হচ্ছে গিয়ে ম্যারেজের প্রমিস আছে, বিয়ে হওয়ার টেন্ডেন্সি সম্ভাবনা সেগুলো আছে। এবার আমরা ট্রানজিটে একটু দেখে নিই। ট্রানজিটে দেখলে পরে আমরা দেখতে পাবো যে এর লগ্ন হচ্ছে বৃশ্চিক, তার সপ্তমে রবি আর বৃহস্পতি বসে রয়েছে। এবার এইখানে রবি আর বৃহস্পতির মধ্যে অ্যাক্টিভ প্ল্যানেট যদি আমরা খুঁজি, তাহলে সেটা হচ্ছে বৃহস্পতি। কেন বৃহস্পতি? কারণ এই মুহূর্তে বৃহস্পতি, শুক্র আর মঙ্গল, এই তিনটের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ রয়েছে। মঙ্গল বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র আবার মঙ্গলের ঘরে। তাহলে এই সময় এই সিচুয়েশনে বৃহস্পতি অনেক বেশি অ্যাক্টিভ, এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ঘরগুলোর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে। পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তমে গিয়ে উপস্থিত হয়েছে। চন্দ্রের সপ্তমে সক্ষেত্রী শনি রয়েছে। তাহলে এই সমস্ত কম্বিনেশন ইন্ডিকেট করে যে এই মানুষটার বিয়ে হবে। নবাংশ কুণ্ডলিতে লগ্নে একাদশপতি চন্দ্র রয়েছে, সপ্তমপতি বুধ নবমে বসে রয়েছে, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে পঞ্চমপতি বৃহস্পতি, তার দৃষ্টি লগ্নের ওপরে পড়েছে, তার দৃষ্টি একাদশপতি চন্দ্রের ওপরে পড়েছে, নবম ভাবের ওপরে পড়েছে। নবাংশ লগ্নপতি বুধ, তার উপরেও বৃহস্পতির দৃষ্টি পড়েছে। এতগুলো পজিটিভ ইন্ডিকেশন পাওয়ার কারণে আমরা বলতে পারি এই মানুষটা বিয়ে করবে। তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো যে এই মানুষটার ক্ষেত্রে বিয়েটা হবে আর এই মানুষটার ক্ষেত্রে বিয়েটা হবে না। ঠিক আছে স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার। অল্প পরিষ্কার না মোটামুটি পরিষ্কার? স্যার মোটামুটি হয়েছে পরিষ্কার। আচ্ছা, এবার এবার দেখে দেখে যখন বুঝতে হবে আমাদের আস্তে ধীরে হাতে ধীরে। মোটামুটি 400-500 কুণ্ডলী দেখা হয়ে যাবে, তখন হ্যাঁ। আমাদের একটা থট প্রসেস ক্লিয়ার হবে। এবং সেই হুম। থট প্রসেসটা যখন করতে পারবো, তখন হচ্ছে গিয়ে আমরা কাজটা হচ্ছে গিয়ে আলটিমেটলি দাঁড় করাতে পারবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? না হলে আমরা ডিটেল কুণ্ডলীর দিকে যাব। তবে এই মানুষটার ক্ষেত্রে একটা সাডেন বিয়ে হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা রয়েছে। এবং এর পরিবারের মানুষজনের মাধ্যমে বা কোনো একটা ইভেন্টে গিয়ে সেখানে বিয়ের একটা কথাবার্তা হলো, হঠাৎ করে বিয়ের কথাটা ফাইনালাইজ হয়ে গেল, সেই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। স্যার, হ্যাঁ, আচ্ছা আমি এই লগ্ন চার্টের সঙ্গে যে গোচরের ব্যাপারটা একটু একটু দেখিয়ে দেবেন, একটু কেমন করে করতে হয়? এবার ওটা বুঝতে লগ্ন পারছি না। চার্টের সঙ্গে গোচরকে আমরা দুভাবে রিলেট করি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রশ্ন কুণ্ডলী। প্রশ্ন কুণ্ডলী মানে আমরা লগ্ন রাশি কিছুই চেঞ্জ করব না, ট্রানজিটে যা আসছে আমরা তার আনসার দিব। আমাদের কাছে কোশ্চেন এসছে যে এই লোকটার বিয়ে হবে কিনা, আমরা সেই কোশ্চেনটার আনসার খুঁজবো গোচর। এই যে আমাদের গোচর কুণ্ডলীটা দেখতে পাচ্ছি এখানে, এই কুণ্ডলীর রেসপেক্টে আমরা লগ্ন পেয়েছি বৃশ্চিক, আর রাশি 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 পেয়েছি সিংহ, তার রেসপেক্টে আমরা বিয়ে হবে কিনা ক্যালকুলেট করব। এটা হচ্ছে একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে এইখানে লগ্নটা কোথায় আছে, মিনে। তাহলে মিনে আমরা লগ্নটাকে এস্টাবলিশ করব, এখানে মিনে লগ্নটাকে বসাবো। আর রাশি কোথায় আছে, রাশিটা আছে মেষে। এর উপরে দাঁড়িয়ে, এই লগ্ন আর রাশির উপরে দাঁড়িয়ে আমরা ট্রানজিট ক্যালকুলেশন করবার চেষ্টা করব।
এরপরে আমি আপনাদেরকে প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট শেখাবো, অর্থাৎ কিভাবে একটা আহ গ্রহের রেসপেক্টে বা একটা অ্যাক্টিভ প্ল্যানেটের রেসপেক্টে ক্যালকুলেশন করতে হয় যে কি ঘটতে চলেছে। ধরুন আপনারা শুধুমাত্র ডেট অফ বার্থ জানেন, আপনারা টাইম জানেন না, তো সেই ক্ষেত্রে কি করে প্রেডিকশন করবেন? স্পেশালি পলিটিক্যাল লিডার কিংবা কোনো এমিনেন্ট বিজনেসম্যান, সেই ক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেট করব, সেই ব্যাপারটা আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো সেইগুলোর জন্য আমরা প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট শিখবো, বাট এখনই আমাদের অত মাথায় কষ্ট দেওয়ার দরকার নেই। তাহলে এবার আহ চন্দ্র রবি, চন্দ্র রবির কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এখন, এরপরে কামিং দশা আসছে। ট্রানজিটে আমরা দেখতে পাচ্ছি এইখানে বসে রয়েছে মঙ্গল রাহু, সেভেন্থ হাউসে কেতু। তো মঙ্গল রাহু ম্যারেজকে ইন্ডিকেট করে, মঙ্গল রাহু প্রবাবিলিটি অফ ম্যারেজকে বাড়িয়ে দেয়, আর বিয়ে করার আগ্রহ, বিয়ে করার ইচ্ছা, সেটাকেও আলটিমেটলি বাড়িয়ে দিতে দেখতে পাওয়া যায়। স্যার, 1 মিনিট। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা আর কি দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা চন্দ্রের উপরে শুক্র রয়েছে, এটাও বিয়ের পসিবিলিটি বা বিয়ে হবে, বিয়ে বিয়ে ব্যাপারটা ব্যাপার। একটা মানুষের একটা টাইমে হয় না, বিয়ে পায় যে এবার আমার একটা বিয়ে করা দরকার, আমার অনেকদিন হয়ে গেল, আমার এবার বউ দরকার, আমার এবার স্বামী দরকার, আর আমি একা আর পাচ্ছি না থাকতে। তো এরকম সিচুয়েশন একটা তৈরি হচ্ছে এই সময়। আর সেভেন্থ হাউসে কেতু রয়েছে, এই ঘরটাতে আপনারা ট্রানজিটে লক্ষ্য করুন কেতু রয়েছে। তাহলে এই যে কেতু রয়েছে, কেতু কিন্তু ম্যারেজকে ডিনাই করবার চেষ্টা করবে। কিন্তু আমরা যেটা বললাম, এখানে ট্রানজিটে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি এই কেতুর উপরে পড়বে, ফলে এই কেতু এখন ব্যালেন্সড। এবার এইখানে কেতু কন্ট্রোলড সাবকনশিয়াস মাইন্ড, তার কুণ্ডলীকৃত অবস্থা তাকে নির্দেশ করবে, অবচেতন মনের চেতনাগুলোকে সামাজিক জগতে ইমপ্লিমেন্ট করবার টেন্ডেন্সি, এইটা দেখতে পাওয়া যাবে। এই যে আমি কঠিন কঠিন কথাগুলো বলছি, এই কঠিন কথাগুলো আপনারা কিন্তু শিখবেন, এবং এই কঠিন কথাগুলো বলতে হবে আপনাদেরকে, কারণ ক্লায়েন্টরা এই কথাগুলো শুনতে পছন্দ করে। এনিওয়ে, তাহলে এখানে কেতুটা ব্যালেন্সড হওয়ার কারণে এখানে একটা বিবাহ যোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমি ডিরেক্ট এই ট্রানজিট কুণ্ডলীকে প্রশ্ন করতে পারি। আমি কুণ্ডলীটাকে একটু ফ্রেশ করে নিই, যেহেতু এখন প্রশ্ন করব। কুণ্ডলীটাকে আমি রিফ্রেশ করেছি, আর এখন আমি দেখতে পাচ্ছি এই কুণ্ডলী এটা রয়েছে কুণ্ডলীর 7 নম্বর ঘরে। এই কুণ্ডলীর লগ্ন হচ্ছে এইটা বৃশ্চিক লগ্ন, আমরা দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে বৃশ্চিক। আমরা জাস্ট এর সেভেন্থ হাউসটাকে দেখব। 7 নম্বর ঘরে রবি আর বৃহস্পতি রয়েছে। এখানে আমরা বলেছি যে বৃহস্পতি শুক্র মঙ্গল এদের মধ্যে একটা রিলেশনশিপ হয়েছে, তাই বৃহস্পতি এখানে ডমিনেটিং বা ডমিনেট করবে, তাই এখানে বিয়ে হওয়ার চান্সেস ক্রিয়েটেড হয়েছে। কিন্তু এটা কিন্তু 100% চান্স ক্রিয়েটেড হয়নি, কারণ ওখানে রবিও রয়েছে। রবি কিন্তু ওখানে প্রবাবিলিটি অর কম্বিনেশন অফ ম্যারেজ তাকে ডিনাই করবার চেষ্টা করবে। রবি চেষ্টা করবে যে ওই বিয়ে করতে পারবি না, ওই সেই সর্ষের তেলের গল্প বললাম, ফ্যামিলি প্রবলেম, ইগো প্রবলেম, আহ বংশ মর্যাদা, বংশ পরম্পরার অবমাননা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো এখানে কাজ করবে, এবং তাতে করে মানুষটা আলটিমেটলি বিয়ের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে। কিন্তু তাহলেও বৃহস্পতি একটা সোশ্যাল প্ল্যানেট, বৃহস্পতি অবশ্যই চেষ্টা করবে যে এদের বিয়ে টিয়ে হোক, এরা শান্তিতে থাকুক। বোঝাতে পারলাম? আমরা আস্তে আস্তে আরো এবার তো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজকর্মের দিকে এগোবো। আমরা যত প্র্যাকটিস করব চার্ট নিয়ে নিয়ে রেগুলার, এরপরে আমরা প্র্যাকটিস করব। তো আমাদের মোটামুটি পড়াশুনো শেষের দিকে, বেশি আমাদের আর পড়ার কিছু নেই।
এবার কিছু স্পেসিফিক থিওরি, কিছু স্পেসিফিক রুলস, কিছু ইভেন্ট প্রেডিকশন, সেইগুলো আমরা একটু একটু করে করব। আর কিছু পড়াশুনো সেগুলো আমাদের করতে হবে। আর আমি যতটুকু অল্প বিদ্যায় জানি সেটুকু আপনাদের মধ্যে ট্রান্সফার করবার চেষ্টা করব। স্যার। এইবার তন্ময় বলো, তারপরে কৃষ্ণনারায়ণ বাবু আপনার কথা শুনবো। আচ্ছা আচ্ছা, ঠিক। স্যার, হ্যাঁ স্যার। জন্মকুণ্ডলিতে স্যার এই যে সপ্তমপতি দ্বাদশে আছে, কোনো কি সেপারেশন বা বিয়ের পর দূরে কোথাও চলে গেল, শিফটিং, এরকম কিছু সম্ভাবনা হ্যাঁ, আছে? অবশ্যই অবশ্যই আছে। এবং ওই যেটা বললাম যে বৃহস্পতি আর বুধ, তার মধ্যে দুটো গ্রহ রয়েছে, রবি আর কেতু, ফলে সেপারেশনের সম্ভাবনা প্রবল। এবং এই মানুষটা তো প্রচন্ড অ্যারোগেন্ট, কারণ লগ্নে শনি মঙ্গল রয়েছে। এবার মঙ্গল রাগিয়ে দিচ্ছে, আর শনি সেই রাগটার মধ্যে একটা কন্টিনিউইটি ফ্যাক্টর ক্রিয়েট করাচ্ছে। আহ, এইটাই স্যার মনে ঘুরছিল কোয়েশ্চেনটা। ফলে এইটা যদি, এই মেয়ে তো কথায় কথায়, মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, কথায় কথায় একদম অ্যাকশন, অল টাইম অ্যাকশনের মুডে থাকবে। এবং এই অ্যাকশন, কিছু কিছু মানুষ আছে তারা ঝগড়া করলো আবার ঠান্ডা হয়ে গেল, আর কিছু কিছু মানুষ আছে ঝগড়া করে সেই ঝগড়া চললো, আথা গরম থেকে আরো গরম, তার থেকে আরো গরম চললো। স্যার বলছি, বিয়ের পর যদি ডিস্টেন্সে চলে যায়, দূরত্বে, কারণ দ্বাদশ তো দূরত্ব বোঝায়, তাহলে কি ম্যারেজ লাইফ কি ভালো হবে? এখানে এই সম্ভাবনাটা কম। কম কেন? লগ্নপতি সপ্তমপতি একই ঘরে রয়েছে, মোটামুটি কাছাকাছি রয়েছে, ফলে দূরে গেলে পরেও এরা একসঙ্গে যাবে। এবার যদি কিছু প্রতিকূলতা আসে, জীবনে চলার পথে কিছু বাধা বিপত্তি আসে, যে প্রবলেম গুলো একসাথে সলিউশন করতে হবে, তাহলে কিছুটা বেটার হবে। আর এর সঙ্গে সঙ্গে এই মানুষটা যার সাথে বিয়ে হচ্ছে, তার যদি বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকে, অ্যাটলিস্ট যদি কন্যাতেও বৃহস্পতি থাকে, মানে এর থেকে এর হাজবেন্ড বা এর ওয়াইফ যদি একটু বড় ছোট হয়, যাতে এর লগ্নটা একটু ব্যালেন্স হয়ে যায় বৃহস্পতি দিয়ে, তাতে কিন্তু এর খুব ভালো থাকবে। আদারওয়াইজ এর একসাথে থাকা মুশকিল আছে। আচ্ছা, কৃষ্ণনারায়ণ বাবু বলুন। স্যার, বলছি গোচরে যখন লগ্নপতি এবং সপ্তমপতি এক জায়গায় আসবে তখন কি বিবাহের সম্ভাবনা বাড়তে পারে? গোচরে লগ্নপতি এবং সপ্তমপতি একসাথে আসলে পরে বিবাহের সম্ভাবনা সেইভাবে বাড়বে না। এটা কখন বাড়তে পারে? যদি কোনো একটা সময় এই বুধ বৃহস্পতি কম্বিনেশনের সাথে এইখানে এই ব্যাপারটা তৈরি হয়, অর্থাৎ এই ঘরে যদি বুধ বৃহস্পতি কম্বিনেশন হয়, তখন তারা এই বুধ বৃহস্পতিকে বেশ অ্যাক্টিভ করে তুলবে। আচ্ছা। সুষমা বলুন। আমি মাঝে মাঝে ভাবি সুষমাকে তুই করে বলবো, কিন্তু সেটা আমি আর পেরে উঠি না। আর আমি 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 আমনি যখন আমাকে আমনি বলেন, আমার কেমন লাগে। আচ্ছা, যাই হ্যাঁ, হোক, আমি বলছি যে এটার ক্ষেত্রে কি আমরা বলতে পারি এনার যে বিয়ে হবে সেটা লাভ ম্যারেজ করেই হবে? এই ক্ষেত্রে লাভ ম্যারেজের চান্স কম। ব্যাপারটা কেন কম? লাভ ম্যারেজ হওয়ার জন্য আমাদের কয়েকটা রিকোয়ার্ড ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে শুক্র মঙ্গল পঞ্চমের সাথে কম্বাইন করবে, শুক্রের সঙ্গে পঞ্চমপতির একটা সম্পর্ক সৃষ্টি হবে, রাহুর প্রভাব সেটা শুক্রের উপরে পড়বে। এবার এই মানুষটার ক্ষেত্রে ওই লগ্নে শনি মঙ্গল থাকার জন্য এর মধ্যে না একটা রাফনেস চলে আসছে। এবার সেই রাফনেসের জন্য এর পক্ষে প্রেম করাটা পসিবল হচ্ছে না। রিয়েল লাইফে যেটা হয়েছে, এর একটা প্রেম ছিল, কিন্তু সেই প্রেমটা স্টেবল হয়নি। এর প্রেমটা হচ্ছে গিয়ে অল্প কিছুদিনের জন্য এসে সেটা হচ্ছে গিয়ে চলে গেল। গতকাল একটি মহিলা এসেছিলেন আমাকে দেখাতে, তো আমি মহিলার অ্যাপিয়ারেন্স দেখে কনফিউজড যে এটা মহিলা না পুরুষ। সে পুরো পুলিশের মতন তার অ্যাক্টিভিটি, মানে পুলিশের মতো তার ফিজিক, শারীরিক গঠন পুরো একদম মানে কঠিন পুলিশের মতো। তো এবার সে হচ্ছে আহ, খুবই স্ট্রং মেন্টালিটির লোক। আর
তার হাত আমার হাতের থেকে বড় পাঞ্জা, মানে হাতের যে চেটোর আকৃতি সেটা আমার হাতের থেকে বড়। তো যাই হোক, সমস্ত কিছু করে টোরে দেখে টেকে দেওয়ার পরে সে আহ, তার মূল সমস্যা হচ্ছে সে চাকরি পাবে কিনা, বিয়ে করবার তার বিশাল আগ্রহ টাগ্রহ নেই, এবার সে চাকরিটা পাবে কিনা। এবার তা দেখে টেকে আর কি আমি বললাম আপনার তো চাকরি পাওয়ার অ্যাকচুয়াল যে এজ, এখানে আমি ভৃগু প্রোগ্রেশন ইউজ করেছি আপনাদেরকে শেখাবো। তো আপনার চাকরি পাওয়ার অ্যাকচুয়াল যে এজ সেইটা তো ক্রস করে গেছে। তো তখন বলছে যে আমি একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু সেই সময় আমার মা ক্যান্সারে ভুগছিলেন, আমার পক্ষে চাকরির ট্রেনিং এ 6 মাসের জন্য যাওয়া পসিবল হয়নি। তখন আমি আনউইলিং লিখে দিই এবং আমি ট্রেনিং এ যাই না। পুলিশে চাকরি পেয়েছিল ভদ্রমহিলা। তো এরকম ঘটনাও ঘটে যে চাকরি পেয়ে সিলেক্টেড হয়ে সে যেতে পারে। তো এইরকম আমরা দেখতে পাবো আমাদের যখন কর্মজীবনে আমরা কাজ করব, তখন আমরা দেখবো এরকম প্রচুর প্রচুর ইভেন্ট হচ্ছে। স্যার একটা প্রশ্ন, এই হ্যাঁ, যে যে ব্যাপারটা এখানে আমি মানে যে ছকটা দেখছি, এটা এর যদি হচ্ছে মানে বিয়ে যদি অলরেডি হয়ে যেত, তাহলে কি এর একটু আইনি ঝামেলায় পড়তে হতো না, মানে স্বামী স্ত্রীর বা ডিভোর্স এরকম এই টাইপের? যখনই হবে তখনই আইনি ঝামেলায় পড়বে। এখানে আইনি ঝামেলা রয়েছে, কারণ ষষ্ঠপতি সে হচ্ছে সপ্তমপতি আর লগ্নপতির মধ্যিখানে চলে এসেছে, এবং ঘটনাটা ঘটেছে 12 নম্বর ঘরে। ফলে আইনি ঝামেলায় ব্যয় বৃদ্ধি ইত্যাদিগুলো দেখতে পাওয়া যাবে। এটা একদম মানে নিঃসন্দেহে দেখতে পাওয়া যায়। স্যার, হ্যাঁ, বলছি কি আপনি একবার বলেছিলেন যে পাপ গ্রহরা বর্গোত্তম হলে ভালো নয়, সেই রেজাল্ট ভালো দেয় না। যদি এক্ষেত্রে লগ্নে তো শনি মঙ্গল রয়েছে, সে যদি বর্গোত্তম হয়ে যায় তখন তখন কি ভালো রেজাল্ট দেবে বর্গোত্তম দেবে হয়নি তো। না? হয়নি মানে আমি জাস্ট বলছি যে শনি মঙ্গল যদি পাপ গ্রহ হতো, সে যদি কোনো কারণে বর্গোত্তম হয়ে যায় তখন কি সে খারাপ রেজাল্ট দেবে? তখন তারা পাওয়ারফুল হয়ে যাবে, অ্যারোগেন্সি বাড়বে, কিন্তু এখানে হয়নি সেরকম। আমরা না। মানে প্রবাবিলিটি যদি আমরা দেখি, তাহলে হুম। অনেক কিছু হতে পারে। আমরা তো এখনো সেইভাবে নক্ষত্র ক্যালকুলেশনও করিনি এই চার্টের ক্ষেত্রে। তো আমাদের কাছে যেটা তৈরি রয়েছে আমরা তার উপরে প্রেডিক্ট করি। আচ্ছা, এবার আমরা এই ভদ্রমহিলার ক্যারিয়ারে চলে আসি। ক্যারিয়ারে এসে স্যার হ্যাঁ স্যার, স্যার বলছি, রাহু কেতু তো বর্গোত্তম হয়েছে এক্ষেত্রে। এই চার্টে আরেকবার দেখি, নবাংশে রাহু কেতু বর্গোত্তম হয়েছে। রাহু কেতু বর্গোত্তম হয়েছে। এবার আমরা চলে এলাম দশাংশ কুণ্ডলীতে। এর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই চাকরি পাবে কিনা, আর পেলে পরে কবে পাবে। তো প্রথমে আমরা একটু দেখি এর চাকরি পাওয়ার কম্বিনেশন আছে কিনা। যদিও আপনাদের চাকরি পাওয়ার কম্বিনেশন গুলো পুরোপুরি এখনো করানো হয়নি, যারা 222 221 ব্যাচে রয়েছেন তাদের এখনো চাকরি পাওয়ার কম্বিনেশন পুরোপুরি করানো হয়নি। কিন্তু যারা 224-এ রয়েছেন বা যারা পুরনো রয়েছেন তাদের ক্ষেত্রে তারা এগুলো জানেন। তো চাকরি পাওয়ার কম্বিনেশন হিসেবে আমরা প্রথম যেটাকে খুঁজে বার করবার চেষ্টা করব, সেটা হচ্ছে আহ 6 10 6 9 এরকম কোন কম্বিনেশন হয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠপতি তিনি হচ্ছেন সূর্যদেব, আর দশমপতি তিনি হচ্ছেন রবি। তারা দ্বাদশে ক্লোজ কম্বিনেশনে বসে রয়েছে। দ্বাদশে থাকার এখানে দুটো অর্থ হবে। প্রথম অর্থ যেটা, সেটা হচ্ছে চাকরিটা হবে বাড়ির থেকে দূরে। চাকরি হবে, কিন্তু চাকরিটা হবে বাড়ির থেকে দূরে। আর দ্বিতীয় অর্থ যেটা, সেই অর্থ হচ্ছে চাকরি হতে হতে গিয়েও হবে না, মানে চাকরি পেয়েও পাবে না চাকরি, মানে চাকরি পরীক্ষা দিল, চাকরি পাবে পাবে অবস্থা, কিন্তু চাকরি পেল না। এরকম আমরা প্রচুর লোককে দেখতে পাই, চাকরির ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে এসে বললো আমি চাকরি পাবোই, কিন্তু তারপর আর চাকরিটা পেল না।
এটা আমরা বহু ক্ষেত্রে দেখেছি। বহু মানে বহু 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 ক্ষেত্রে। আপনারাও দেখেছেন, আপনাদের সঙ্গে আস্তে আস্তে জনসংযোগ তৈরি হচ্ছে। তাহলে এই যে সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে, এটাতে এর চাকরি পাওয়ার প্রবাবিলিটি একটু কমলো, কিন্তু তাতেও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একে বলবো যে তুমি ভাই একটু বাড়ির থেকে দূরে গিয়ে চাকরির চেষ্টা করো। এবার এর প্রশ্ন হচ্ছে, আমি কি সরকারি চাকরি পাবো? তাহলে এবার আমাদের আরেকটা জিনিসকে মাথায় নিতে হবে, সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র। এই মুহূর্তে সরকারি চাকরি পাওয়ার, এই চারটা সরকারি চাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু যোগ থাকলেই হবে না। কারণ এই মুহূর্তে সরকারি চাকরির যে হাহাকার চলছে, মানুষের সরকারি চাকরি পাওয়ার যে কম্বিনেশন, তাতে দশমের রবিবুধ থেকে চাকরি পাচ্ছে না, এর তো দ্বাদশের রবিবুধ। এখানে আমাদের দেখতে হবে লগ্ন কতটা বলবান হচ্ছে। তাহলে লগ্নপতি সে দ্বাদশে হয়ে যাওয়ার কারণে এই ক্ষেত্রে লগ্নের বলবত্তা অনেক কমেছে। তাহলে এর ক্ষেত্রে চাকরি পাওয়ার চান্সকে আমরা বলবো না যে তুমি বাবা সরকারি চাকরি পাবে না, আমরা একে বলবো যে তোমার চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে অনেকটাই কম। তোমার চাকরি পাওয়ার চান্স খুবই কম, সরকারি চাকরি পাওয়ার চান্স। তাই জন্য সময় নষ্ট না করে তুমি প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করো, এবং প্রাইভেট জব কিন্তু তোমার খুবই ভালো হবে। প্রাইভেট জবে তুমি যদি যাও সেই ক্ষেত্রে ভালো হবে। তাই সময় নষ্ট না করে তুমি প্রাইভেট জবের দিকে অংশগ্রহণ করো বা ইন্টারভিউজ দাও। আর কি করো, তুমি বাড়ির থেকে দূরে ট্রাই করো। ঘরের মধ্যে বসে বসে যে তুমি জব পেয়ে যাবে এইদিকে তুমি যেও না, তুমি বাড়ির থেকে দূরে ট্রাই করো। সেই ক্ষেত্রে তোমার এটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপর পরের কম্বিনেশন আমরা খুঁজবো। এই যে শনি এবং মঙ্গল, অর্থাৎ শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, মঙ্গল সে হচ্ছে দ্বিতীয় পতি, নবম পতি। এখানে অর্থ ত্রিকোণ কিছুটা অ্যাক্টিভেটেড হয়েছে, এটাও চাকরি পাওয়ার একটা যোগ। এখান থেকে এরপরে আমরা চলে আসব দশাংশ কুণ্ডলিতে। দশাংশ কুণ্ডলিতে আমাদের, আমরা বলেছি যে সবচেয়ে বলবান গ্রহ লগ্নপতি এবং দশম ভাবস্থ গ্রহ। তাহলে এই কুণ্ডলীটাকে যদি আমরা দেখি, দশাংশ কুণ্ডলীটাকে, তাহলে দুটো গ্রহ খুব বলবান। তার মধ্যে একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে শুক্র। কেন বলবান সেটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে হবে না। এখানে বলবান হওয়ার কারণ হচ্ছে এরা সক্ষেত্রী হয়েছে, বাকি কেউ কিন্তু সেই লেভেলের সক্ষেত্রী হয়। দশাংশ কুণ্ডলিতে লগ্নে রাহু মানেই হচ্ছে এর জবের স্থিরতা নেই। এ মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে এই মানুষটার জবের ক্ষেত্রে স্টেবিলিটির অভাব আছে। এই যে আপনি দেখলেন দশাংশ কুণ্ডলিতে লগ্নে রাহু, এবার আপনার কাজ হচ্ছে ঝপ করে দেখা যে মূল কুণ্ডলিতে রাহুর সঙ্গে দশম ভাবের কোনো সম্পর্ক হয়েছে কিনা। তো আপনি তাকালেই দেখতে পাবেন রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে। তাহলে আপনি যখনই এখানে পেলেন লগ্নে রাহু, সঙ্গে সঙ্গে আপনার কাজ হচ্ছে গিয়ে এই দশম ভাব বা অধিপতির সঙ্গে রাহুর সম্পর্ক হয়েছে কিনা দেখা। তো চোখ বন্ধ করে দেখা যাচ্ছে যে এখানে রাহুর সঙ্গে দশমপতির সম্পর্ক হয়েছে। তাহলে নিশ্চিন্তভাবে আমরা বলতে পারবো যে এই মানুষটার জব, তার স্টেবিলিটি আর জব স্যাটিসফ্যাকশন, এই দুটো জিনিসের চরম অভাব থাকে। অভাব তো সবার থাকে, কারণ আমাদের স্বভাবই হচ্ছে অভাব। আমরা কেউ আমাদের জবে স্যাটিসফাইড হই না, কিন্তু তার মধ্যেও হচ্ছে গিয়ে কেউ বলে চলো ঠিক আছে, আর কেউ বলে যে এই চাকরি করা যাবে না। এক ভদ্রমহিলা আমার ক্লায়েন্ট, তিনি ইউএসএ তে থাকেন। এবার তিনি হচ্ছেন 5টা সাবজেক্টে মাস্টার ডিগ্রি। 5টা সাবজেক্টে মাস্টার ডিগ্রি হওয়া সত্ত্বেও তার ক্ষেত্রে যেটা হয়েছে, তাকে থাকতে হচ্ছে, তাকে যে কাজটা করতে হয়
সেটা হচ্ছে ওই ওয়ান কাইন্ড অফ কুলির কাজ। তাকে মালপত্র লোডিং আনলোডিং এগুলো করতে হয় এবং পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থেকে করতে হয়। তাহলে এই কাজে তো তার স্যাটিসফ্যাকশন আসবে না। এবার আহ ওনার আরেকটা সাইড প্রফেশন আছে। আমি হয়তো আপনাদেরকে শেয়ার করেছিলাম, যে সমস্ত মানুষরা স্বেচ্ছা মৃত্যু বরণ করেন, যে সমস্ত মানুষরা হচ্ছে গিয়ে মৃত্যু হবে তাদের এই সিচুয়েশনটাতে তারা গিয়ে পৌঁছেছেন, তাদেরকে স্পিরিচুয়ালি আপলিফমেন্ট করা, যে মৃত্যু, তুমি যাচ্ছ মৃত্যুর দিকে, খুব গ্ল্যাডলি এটাকে অ্যাকসেপ্ট করো, এটা তোমার গুড ডিসিশন হয়েছে, কারণ সেই মানুষগুলো আর বাঁচবে না। এবার তখন তারা ডিসাইড করেছে যে আমি মরে যাব। এবার এই যে আমি মরে যাব ডিসিশন নিয়েছে, এবার ডিসিশন নেওয়া, সেখানে সিগনেচার করা আর ডেথ, এর মধ্যে দিন সাতেকের একটা গ্যাপ রয়েছে। এই যে দিন সাতেকের গ্যাপ রয়েছে, এই সময় মানুষটাকে হ্যাপি রাখা, এইটা হচ্ছে তার আর একটা কাজ। তো এই যে এই এই যে বিকট কাজ একটা, এটা তো আমরা কখনোই দশাংশ কুণ্ডলী বা অন্য কোনো জায়গা থেকে পাবো না। বুঝতে পারলাম? তাহলে এই যে রাহু, আমাদের দুখানা চাকর, আপনারা সবসময় খেয়াল রাখবেন, একটা ভদ্র চাকর আর একটা অভদ্র চাকর। ভদ্র চাকরটা হচ্ছে, ভদ্র দাস হচ্ছে শনিদেব, তিনি ডেডিকেটেড, তার মধ্যে রয়েছে মনিবের প্রতি আদি অকৃত্রিম শ্রদ্ধা। তিনি সবসময় মনিবকে মাথায় তুলে রাখতে পছন্দ করেন, এবং তার যে মনিবকে মাথায় তুলে রাখার টেন্ডেন্সি, তার যে এবিলিটি, তার যে কোয়ালিটি, সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। অন্য কোনো কিছুর সঙ্গে তার এই ডেডিকেশনকে ম্যাচ করানো যাবে না। শনিদেবের ডেডিকেশন হচ্ছে একদম আলটিমেট। আর রাহুর ক্ষেত্রে হচ্ছে, রাহুর ডেডিকেশন তো নেই। রাহু কর্মচারী, রাহু চাকরি পছন্দ করে, রাহু দাসত্ব ভীষণভাবে পছন্দ করে, কিন্তু রাহুর দ্বারা মালিকের উন্নতি হবে না। ফলে যেহেতু রাহুর দ্বারা মালিকের উন্নতি হবে না, সেহেতু রাহুরও স্যাটিসফ্যাকশন আসবে না। তাহলে এই লোকটার কর্মের ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 12 নম্বর ঘর, আর একটা হচ্ছে রাহু। এই যে রাহু এখানে কানেক্টেড হয়েছে, তার কারণে এই মানুষটার স্যাটিসফ্যাকশনের একটা ঘাটা দেখতে পাওয়া যাবে। এই যে ঘাটা, ঘাটা মানে ঘাটতি, এটা দেখতে পাওয়া যাবেই। কনফার্মেশন কে দিচ্ছে? রাহুর নক্ষত্র অধিপতি, সে হচ্ছে পূর্ব ফাল্গুন। পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র, শুক্র একাদশে বসে রয়েছে, আয় দেবে, কিন্তু শুক্রের যে অরিজিন, সেটা হচ্ছে শুক্র তৃতীয় পতি আর অষ্টম পতি। ফলে এখানে শান্তি আসবে না। এখানে এই লোকের যে চাকরি, সেই চাকরিতে স্যাটিসফ্যাকশন থাকবে না। চাকরি থেকে পয়সা আসবে, অল্প বিস্তর পয়সা যা কিছু আসবে সেটা আসবে, বাট দেয়ার উইল বি নো স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন টোটালি অ্যাবসেন্ট। তাহলে মোটামুটি বুঝতে পারা গেল। তাহলে এই মানুষটা চাকরি পাবে, কিন্তু সরকারি চাকরির পাওয়ার দিকে যাওয়া, এটা এরার জন্য একেবারেই সময়ের অপচয় হবে। আচ্ছা, এবার আপনাদের যার যা প্রশ্ন আরেকবার করতে পারেন। স্যার, হ্যাঁ, তাহলে স্যার কি টাইপের এমনি চাকরি করতে পারে এমনি, প্রাইভেট যদি করে? এখানে চন্দ্র, বুধ, শুক্র, এদের সঙ্গে অ্যাসোসিয়েটেড চাকরি করা ওনার জন্য বেটার। দশাংশ কুণ্ডলিতে রবিও স্ট্রং, অষ্টমে রয়েছে, কিন্তু মেইনলি এর জন্য বেটার হচ্ছে
ওই চন্দ্র বুধ শুক্রের চাকরি করে। তাহলে স্যার কম্পিউটার রিলেটেড তো কাজ হতে পারে। কম্পিউটার রিলেটেড কাজ হতে পারে, প্রোগ্রামিং, অ্যাকাউন্টস ওরিয়েন্টেড জব হতে পারে। আচ্ছা স্যার একটা কথা বলবো এখানে হচ্ছে, এ কি ওই মানে কাউকে কনভিন্স করা বা কারোর সাথে কথা বলার মাধ্যমে কিছু করতে পারে? কারণ কি এখানে দ্বিতীয় পতি লগ্নে এসে বসেছে, মানে অর্থের মালিক বা কথা বলার মালিক, সে তো তার দ্বাদশে মানে লগ্নে, মানে এই লোকটা কি এই জাতক বা জাতিকা সে কি হচ্ছে নিজের কথা বলা বা বিদেশের সঙ্গে দেখা গেল ট্রান্সলেটের কাজটা কি করতে পারে বা এই ধরনের কাজ? মুশকিল আছে, মুশকিল আছে এই কারণে, যেহেতু বুধের সঙ্গে কেতু রবি এদের কানেকশন হয়েছে, শনি মঙ্গল দ্বিতীয়পতি হওয়া সত্ত্বেও এখানে শনি মঙ্গল মূলত অ্যারোগেন্সি ক্রিয়েট করবে, রেগে যাওয়া, কথার মধ্যে রুক্ষতা। যদিও চন্দ্র দ্বিতীয় রয়েছে, কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি সেটা চন্দ্রের উপরে পড়েছে। এই যে রাহুর দৃষ্টি চন্দ্রের উপরে পড়েছে, এইটা কিন্তু আবার সেই ষষ্ঠ থেকে রাহু চন্দ্রকে দেখছে, এটা একটা ঘাতক দৃষ্টি ক্রিয়েটেড হচ্ছে। আর বুধ যখনই, বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বৃহস্পতি সে হচ্ছে ভাষার কারক গ্রহ, এরা যখন রবি কেতু যুক্ত হয়েছে না, তখন এর মধ্যে কনভিন্সিং পাওয়ার কম। হ্যাঁ, এবার যেহেতু যদি দেখা যায় যে এর মধ্যে একাধিক ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে এর দোভাষীর কাজ করতে পারে, কিন্তু চান্স বেশ কম। বরঞ্চ এর জন্য অ্যাকাউন্টস, হিসেব রাখা, এই টাইপের কাজকর্মগুলো বেটার। কিন্তু স্যার এখানে যেহেতু লগ্নে শনি মঙ্গল দুজনেই তো অ্যাকচুয়াল ফিজিক্যাল, মানে যেখানে ফিজিক্যাল অ্যাটাচ হবে যেই ধরনের কাজ, সেগুলোই মনে হয় হবে না কি করবে? এর সঙ্গে দশম ভাবটাকে আমাদেরকে কানেক্ট করতে হবে। আমরা লগ্নটাকে কানেক্ট করছি, লগ্নকে কানেক্ট করবার আগে আমাদেরকে দশম ভাবটাকে কানেক্ট করতে হবে। আর এই ক্ষেত্রে শনি, তার সঙ্গে মঙ্গলের একটা, শনিকে যদি আমরা কর্মকারক হিসেবে ধরি, তাহলে মঙ্গলের একটা অ্যাটাচমেন্ট রয়েছে। সেই ক্ষেত্রে শনি হচ্ছে গিয়ে কর্মের সঙ্গে মঙ্গলের একটা রিলেশনশিপ আসতে পারে, কিন্তু আমাদের দশাংশ কুণ্ডলী সেটা আবার এটাকে সাপোর্ট করছে না। দশাংশ কুণ্ডলী সাপোর্ট করছে চন্দ্র, বুধ, শুক্র, এই সমস্ত রিলেটেড কাজ। শুক্র মূল কুণ্ডলীতে একাদশে বসে আছে, তাহলে শুক্র যখন মূল কুণ্ডলীতে একাদশে বসে থাকবে, তখন আমাদের এই কাজকর্মগুলো, শুক্র রিলেটেড কাজকর্মের সম্ভাবনা সেটা হচ্ছে বেশি। ফলে শুক্র, চন্দ্র, এগুলো রিলেটেড কাজকর্ম এটা এর জন্য বেটার হবে। পার্লারের কাজকর্ম করতে পারে, নার্সিং রিলেটেড কাজকর্ম প্রাইভেট হসপিটালে সেটা করতে পারে, নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে ডায়েটিশিয়ান হতে পারে। এছাড়াও হচ্ছে গিয়ে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, এই টাইপের কাজকর্ম করতে পারে। মোটামুটি পরিষ্কার হলো। হ্যাঁ স্যার। স্যার ইনি এমনি কি স্টাডি করেছে এমনি? এ হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করে এ ওই আহ কাজকর্ম পাচ্ছে না, এ কিছু ট্রেনিং ট্রেনিং নেওয়ার চেষ্টা করছে, যাতে করে কিছু একটা পাওয়া যায়। আচ্ছা স্যার, হ্যাঁ, শুক্রের কাজটাই মনে হয় বেশি ভালো হবে। শুক্রের কাজের প্রতি এর একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। মূল কুণ্ডলিতে তো শুক্র আর অষ্টমপতিও আছে। হ্যাঁ, মূল কুণ্ডলিতে শুক্র অষ্টমপতি।
তো সেই ক্ষেত্রে কি হবে? এবার শুক্র তো একাদশে বসে আছে। শুক্র একটা ট্রেন্ড আর কি, মানে শুক্রের থ্রুতে কিছু আয় উন্নতি করা, এই সমস্ত একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আর এর যা অ্যাক্টিভিটি, এর যা কাজকর্ম বা এর যা কন্ডিশন, তাতে করে আলটিমেটলি একে শুক্র ওরিয়েন্টেড কাজের দিকে যেতে হবে। আদারওয়াইজ এ সেরকম কিছুই করতে পারবে না। স্যার আরেকটা ব্যাপার, এই যে শুক্র যে এখানে অষ্টমপতি একাদশে বসে আছে, এক্ষেত্রে কি এ মাইক্রোবায়োলজি বা মানে এ যদি হচ্ছে পড়াশোনা করতো তাহলে সেটা নিয়ে আগালে কি ভালো হতো? হ্যাঁ, মাইক্রোবায়োলজির সঙ্গে নাইন্থ লর্ড যেহেতু মঙ্গল এখানে শনিযুক্ত হয়ে রয়েছে, আমরা তো নবম ভাবটা থেকে দেখব। আর তো তার জন্য এ মাইক্রোবায়োলজি, সার্জারি বা হচ্ছে কি ইলেকট্রিক্যাল, মঙ্গল রিলেটেড কোনো সাবজেক্ট এ পড়তে পারতো। এবার আমাদের কাছে কেউ যদি এসে বলে যে আমরা মাইক্রোবায়োলজি পড়বো, তাহলে আমরা সবসময় চেষ্টা করব তাকে ডিসহার্টন করা, যে মাইক্রোবায়োলজি পড়ে কিন্তু তোমার ভাই কোনো লাভ হবে না। কারণ স্যার হচ্ছে গিয়ে মাইক্রোবায়োলজি সাবজেক্টটাই এখন এই মুহূর্তে এরকম সাবজেক্ট যে সেটাতে আলটিমেটলি চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না। ল প্রফেশনটা কেমন আছে এই কুণ্ডলিতে? আহ রবি শনি, রবি বৃহস্পতি কম। তবে এর যেহেতু লগ্নে শনি মঙ্গল আছে, এ লড়াকু আছে। একে যদি সেইভাবে গাইড করা যায়, বা আলটিমেটলি এখন তো আর পসিবল না, এর যা কন্ডিশন তাতে এর পক্ষে এটা করা পসিবল নয়। তো এ যেটা করতে পারবে সেটা হচ্ছে ওই কোনো ডিজাইনিং, ডেকোরেশন, এই টাইপের কাজের দিকে এ গেলে পরে আলটিমেটলি কিছু একটা করতে পারবে। স্যার ডিজাইন ওরিয়েন্টেড বা ফ্যাশন ওরিয়েন্টেড কোনো কিছু নিয়ে যদি ফরেনে বা বাইরে কোথাও চলে যায় কোনো অন্য অন্য রাজ্যে, এ সেক্ষেত্রে ফরেনে কি যেতে পারবে না, বুঝতে পারলে তো? মানে এর যা কন্ডিশন, এর যা কনফিডেন্স লেভেল, আর এর যা বিহেভিয়ার বা এর যা থট প্রসেস, তাতে হচ্ছে কি মানে মানুষটাকে না দেখলে পরে আমরা তো ডিসিশন নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে এর বিদেশ যাত্রার সম্ভাবনা যথেষ্টই কম। বিদেশ যাত্রা পসিবল নয়, কারণ বিদেশ যাত্রা বলতে যাই করুক না কেন, একে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি বেয়ার করতে হবে। তারপরে যোগাযোগ চাই, বিদেশ যাত্রা করে সেখানে থাকবার একটা স্পেস ক্রিয়েট করতে হবে। তো সেগুলো হচ্ছে খুব টাফ মানে এই লোকের পক্ষে। এর স্যার এই লগ্নে শনি আর মঙ্গল বসেই যত নষ্টের মানে গোড়া এই দুটোই এবার খুব টাফ করে এর দিয়েছে এর লাইফ। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা ওই শনি মঙ্গল, মঙ্গল লগ্নে, এগুলোর জন্য হয়েছে। হ্যাঁ, এবং এর পায়েও একটা ডিফেক্ট আছে, সেটা অ্যাক্সিডেন্ট থেকেই হয়েছে। পায়ের মানে হাড় ভেঙে গিয়েছিল, সেটা ঠিকঠাক করে জোড়া লাগেনি, এরকম সব উৎকট সমস্যা এর ক্ষেত্রে রয়েছে। তো এইটাও হচ্ছে কি আমরা দেখতে পাবো, যেহেতু বৃহস্পতি কেতু যুক্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতির সবচেয়ে ক্লোজ প্ল্যানেট সে হচ্ছে কেতু, ফলে এর দশম ভাব অর্থাৎ হাঁটু সংলগ্ন অংশ, সেখানে কিছু জন্মগত বিকৃতি বা দুর্ঘটনা জনিত বিকৃতি, সেটা আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি দশাংশ কুণ্ডলীর আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু বিয়েতে চলে যাই। এই বার্থ টাইম যেটা এসছে, সেইটা কতটা ঠিকঠাক সেটা খুঁজে বার করবার একটা চেষ্টা করি। আমরা রেকটিফিকেশনে যাব না, আমরা নর্মালি খুঁজে বার করবার চেষ্টা করব যে এই কুণ্ডলীটা কতটা পারফেক্ট। তো আমরা চার্ট দেখতে পাচ্ছি, এখানে লগ্ন কর্কট, এখানে লগ্ন হচ্ছে মীন। আমরা দেখতে পাচ্ছি এখানে লগ্নপতি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি। D60 কুণ্ডলিতে বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপর পড়ছে।
শনি একই জায়গায় রয়েছে। মঙ্গলকে আমরা এখানে পেয়েছি, লগ্নেই পেয়েছি, কিন্তু মঙ্গল এখানে রয়েছে ষষ্ঠে। কিন্তু মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা লগ্নের উপরে রয়েছে। আর সবচেয়ে স্ট্রং যে জায়গাটা সেটা হচ্ছে এখানে দ্বিতীয় রয়েছে চন্দ্র, এবং চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি রয়েছে। ষষ্ঠী অংশ কুণ্ডলীতে একাদশে চন্দ্র রয়েছে এবং সেখানে রাহু যুক্ত হয়ে রয়েছে। মঙ্গলের স্যার চতুর্থ দৃষ্টি স্যার বৃহস্পতি শনির ওপর পড়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতি শনির উপর পড়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শনি যুক্ত হয়ে রয়েছে। হুম। তো দশম পতির সঙ্গে কেতু কানেক্টেড হয়ে রয়েছে। এখানেও আমরা, না, এখানে দশম পতির সাথে কেতুর কোনো সরাসরি কানেকশন তৈরি হয়নি, কেতু পঞ্চমে রয়েছে। তো যা কানেক্টিভিটি বা যতটা আমরা দেখতে পেলাম যেই দুটো চার্টের মধ্যে প্রচুর মিল আছে, তাহলে মোটামুটি বলা যেতে পারে যে এই চার্ট দুটো রেকটিফাইড। এরপরে যে বার্থ টাইম রেকটিফিকেশনের নেক্সট সিস্টেম, সেইটা হচ্ছে ইভেন্ট কারেকশন। তাহলে ইভেন্ট গুলো ধরে ধরে আমাদের একটা একটা করে কারেক্ট করতে হবে। তার জন্য আমাদের দশা এবং ট্রানজিটটাকে বুঝতে হবে। তো দশা ট্রানজিট এই দুটো বুঝে যাওয়ার পরে আমরা কিন্তু খুব সহজভাবেই নামিয়ে ফেলতে পারবো ব্যাপারটাকে। যে কোনো একটা ইভেন্ট ঘটলো, সেটা হতে পারে বিয়ে, সেটা হতে পারে কেউ মারা গেল, সেটা হতে পারে কোনো ক্লোজ রিলেটিভের হেলথ ইস্যুস বা নিজের হেলথ ইস্যুস। যেহেতু এর লাইফে অনেকগুলো অ্যাক্সিডেন্ট আছে, সেই অ্যাক্সিডেন্ট গুলো টাইম ম্যাচ করানো, এবার সেগুলো প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশার সাথে কতটা ম্যাচ করছে। প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশার সাথে আমরা অতি সূক্ষ্ম দশাও দেখতে পারি। সুতরাং এইগুলো দেখে আমরা একটা কারেক্টেড বার্থ টাইম অ্যাজিউম করতে পারি। এরকম নয় ব্যাপারটা যে বার্থ টাইম রেক্টিফিকেশন করলাম আর আমি পারফেক্ট বার্থ টাইম পেয়ে গেলাম। এরকম হচ্ছে কি, এগুলো গিমিক। এগুলো আমাদেরকে শিখিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে দেখো তোমরা এটা এইভাবে করবে। তো আমি আপনাদেরকে বলেছি মাঝখানে একটা 99 রুপিজের ক্লাস জয়েন করেছিলাম। তো সেই ভদ্রলোক, তার হচ্ছে কি অ্যাস্ট্রোলজির বেসিক আইডিয়াস নেই, সাংঘাতিক ব্যাপার। এবং সে বলছে যে কি প্রবলেম হচ্ছে, প্রবলেম শুনে সে হচ্ছে কি একটা কুণ্ডলী অ্যানালাইসিস করার চেষ্টা করছে, বা হচ্ছে কি কুণ্ডলীটা শুনে আবার কোথায় কি জিনিসপত্র রয়েছে সেইটা বলে দেওয়ার একটা চেষ্টা করছে। তো এই এই যে চেষ্টা, এর ম্যাক্সিমামটাই ব্যর্থ প্রচেষ্টা। এবার যারা হচ্ছে গিয়ে একদম নভিশ, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ভীষণ ইন্টারেস্টিং ক্লাস, কারণ প্রেজেন্টেশন ইজ ভেরি গুড। এবার যারা হচ্ছে গিয়ে একটু পাকাপোক্ত, যেমন আপনাদের মতো যারা রয়েছে, এখন যদি তনুপ ওখানে গিয়ে বসে, তাহলে তনুপের তার জারি জুরি ধরে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না। 10 মিনিটে তনুপ বলে দেবে যে না, এরকম তো হচ্ছে না, এটা তো ভুল বলছেন আপনি। এবং বাড়িতে কটা গাছ আছে, কি আছে, সেগুলো একটা বলে দেওয়ার চেষ্টা করছে, বাট সেটা মিলছে না। তো ছেলেটা অল্প বয়সী, যেটা আর কি হলো যে ও খুব অল্প সময়ের মধ্যে ও টপিকে চলে গেল, এবং আহ, পরীক্ষামূলক পর্যায় থেকে বেরিয়ে ও টপিকে চলে গেল। বুঝতে পারলাম আমি ব্যাপারটা, যে ও চেষ্টা করছে একটা কিছু গিমিক দেওয়ার, গিমিক দিয়ে কাজটা কমপ্লিট করবার। এনিওয়ে, আমরা কালকে আমাদের একটু দেখা হচ্ছে কয়েকজনের সঙ্গে, আমি জানি না কারা কারা আসবেন, বাট অনেকেই আসবেন এটা আমি জানি। আমাদের দরকার হচ্ছে মোটামুটি 8 জন। 8 জন, 4 জন করে আমরা একটা ইউনিট তৈরি করব। এবং এই 4 জন করে যে ইউনিট তৈরি হবে, এই ইউনিট, এক একটা ইউনিট তাদেরকে একটা করে ইনস্টিটিউশন ফর্ম করতে হবে। আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট ব্যাকআপ ইনিশিয়ালি সেটা তো আমি আমাদের এখান থেকে ঋষিবাণী প্রোভাইড করবার চেষ্টা করবে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে অফলাইন ইনস্টিটিউশনের বাজারে এখন সেরকম কোনো স্ট্রং ইনস্টিটিউট নেই। তো যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা জায়গাটা ক্রিয়েট করতে পারবো।
কারণ বাজার এখন ফাঁকা, মাঠ এখন উন্মুক্ত। তো এই মাঠে আমাদের একটু খেলে নেওয়া উচিত। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, কারণ যেহেতু আমাদের খুব স্ট্রং টিম রয়েছে, আপনারা দেখেছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, আমাদের রাজীব বাবু বেশ কিছু অনুষ্ঠানে গেছেন, গিয়ে দেখবেন আমরা অন্য ইনস্টিটিউটে যে কজন যাই, সেই ইনস্টিটিউটের ওই সংখ্যক ছাত্র নাই। বাকিরা খুব বেশি কনফারেন্সে তো সেইভাবে যান না। তো আপনারা গেলে হচ্ছে কি এটা দেখতে পাবেন একদম, ধরুন আমাদের এখান থেকে মজা করতে ধরুন 30 জন গেল, এবার ওই ইনস্টিটিউটে 30 জন তো কেন, কোনো কোনো ইনস্টিটিউটে গিয়ে আমরা দেখছি 3জনও ছাত্র নেই। সেই ইনস্টিটিউট থেকে বলা হচ্ছে, ইনস্টিটিউটে বলছে যে এই ইনস্টিটিউটের যারা ছাত্র তারা এসে সংযুক্ত হও, তারা এসে উপস্থিত হও, কিন্তু কারোর দেখা নাই। হ্যাঁ স্যার, অনেক জায়গায় স্টুডেন্ট মানে থাকেই না বলতে গেলে। আর নেই তখন মনে সত্যি। হয় নিজেকে মনে হয় পরিযায়ী জ্যোতিষী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মানে সেই একই মুখ, সেই একই কতগুলো লোক, তারাই কিছু বক্তব্য রাখার চেষ্টা করছে। এবং এই লোকগুলো কোনো রিসার্চ করে না। এরা হচ্ছে কি আমাদেরকে অনেক কিছু দিতে পারে, আমরা যারা ছাত্র রয়েছি, আমরা আমাদেরকে কিছুটা সমৃদ্ধ করতে পারে এরা, কিন্তু সেটা দেবে না। তো দিলে পরে আমরা কিছুটা জানতে পারি, কিছুটা আমাদের ভালো লাগে। যেমন আমি আর কি এবার ভেবেছিলাম যে ওই অর্জুন দাদের ওয়ার্কশপটাতে যাব, জ্বর না হলে। কিন্তু ওই অর্জুন দাদের ওয়ার্কশপে কিছু নতুন মেটেরিয়াল, কিছু ক্লাসিক্স নিয়ে আলোচনা, এগুলো পাওয়া যায়। কিছু বইপত্র নিয়ে ডিসকাশন, সেগুলো হচ্ছে কি ওদের ক্ষেত্রে পাওয়া যায়, মানে জ্ঞান চর্চা হয় ওদের ওখানে। কিন্তু অন্যান্য কোনো কনফারেন্সে আমরা সেই জ্ঞান চর্চা দেখতে পাই না। আমাদের নিজেদের কনফারেন্সে আমরা সেই বারংবার রেমিডি, গিমিক, এইগুলোতে চলে আসি, মানে আমরা সেগুলো পাচ্ছি। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে শাস্ত্র নিয়ে চর্চা, যেটা মানে শাস্ত্রের গরিমা বৃদ্ধির চেষ্টা, সেটা আমাদের কনফারেন্সেও আমরা অনেকটাই কম পেয়েছি। কখনো আমরা। আচ্ছা, একটা ব্যক্তিগত মত বলি স্যার। হ্যাঁ, বলুন না। স্যার, আপনার জ্ঞানের উচ্চতা যে লেভেলে আছে আর কি, কলকাতায় আমি বেশ কিছু কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সুযোগ হয় যাইও। তো সেখানে গিয়ে যদি আপনি যান, ন্যাচারালি আপনার যে লেভেলটা, যথেষ্টই যে আলোচনাগুলো হয় নিম্নমানের, ন্যাচারালি আপনার ফেড লাগবে, ডিসকালার লাগবে। এটা তো হবেই স্যার, এটা তো প্রত্যাশিত। এটা তো আপনার একটা গর্বের ব্যাপার, আমাদেরও গর্বের ব্যাপার। তো এই নিয়ে দুঃখ করার মনে হয় জায়গা নেই, বরং ওদের উঠে আসার সুযোগ আছে। থ্যাংক ইউ স্যার। এটা কথা না, এটা ওরা এতদিন ধরে কাজ করছে, কিছু কি নিয়ে আসতে পারে না? কিছু তো নিয়েই আসতে পারে, কিন্তু ওই দেওয়ার মেন্টালিটিটাই ওদের ক্ষেত্রে থাকে না। তো এই আর কি। যাই হোক, আমাদের খুব শিগগিরই হয়তো আরো কোনো কনফারেন্সে দেখা হবে, জানি না আদৌ ব্যাপার স্যাপার হবে কিনা। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে একদম অফলাইন ক্লাসেস স্টার্ট করতে হবে, এটা আমাদেরকে একদম তীব্রভাবে শুরু করতে হবে। কারণ বাজার পুরো খোলা, আর এখন আমাদের ঋষিবাড়ির অবস্থা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আমরা এখানে কিছু স্টুডেন্ট অ্যারেঞ্জ করতে পারবো। তাও স্যার আমাদের এই ইনস্টিটিউটে অ্যাকচুয়াল আপনারও হচ্ছে মানে কথা বলার জায়গাটায় বৃহস্পতি বসা, তো ওই জন্য টিচিং এর জায়গাটা আপনার ভীষণ সুন্দর, মানে যা প্রথম থেকে আমি যা বৃহস্পতির দেখি। সঙ্গে মঙ্গল রয়ে গেছে, মঙ্গল আমার কর্মের কারণ। থাক, সে অসুবিধা নেই, কিন্তু বৃহস্পতির জন্য মানে ওই ব্যাপারটা খুব ভালো লাগে, বোঝান আপনি খুব সুন্দর, ওর জন্য এখানে ছাত্রও বেশি। মঙ্গল, রাহু, রাহু কিন্তু এখানে ভীষণ এফেক্টিভ একটা রোল প্লে করেছে। রাহু আমাকে প্রচুর ভোগায়। কিন্তু তাহলেও রাহু বৃহস্পতিকে, বৃহস্পতি মঙ্গল যদি শুধু থাকতো আর রাহু ওখানে না থাকতো, তাহলে কিন্তু এই যে আর্নিং, এই আর্নিংটাকে দিত না। এই যে টাকা পয়সা আসছে বা টাকা পয়সার একটা ফ্লো দেখতে পাওয়া যাচ্ছে, বা যে প্ল্যানিং গুলো করছি সেগুলো এফেক্টিভ হচ্ছে, সেইগুলো হচ্ছে গিয়ে হতো না। সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যেত। স্যার রাহু আপনার বলার জায়গাটাকেও সুন্দর করেছে, মানে ওখানে খুব একটা মানে খারাপ না, বেনিফিশিয়ালও আপনার জন্য রাহু। রাহু বৃহস্পতি কম্বিনেশন জেনারেলি বেনিফিশিয়াল, কিন্তু লিভারের প্রবলেম দেবে, হজমের ক্ষেত্রে প্রবলেম দেবে, চুরি চামারি হবেই, এ কিছু করার নাই। হ্যাঁ, এবং আহ, কিছু আননোন ডিজিজ, যেটা খুব আনকমন ডিজিজ, সেটা দেবে।
এইটা হচ্ছে কি একদম চোখ বন্ধ করে বলা যায়। স্যার হ্যাঁ, স্যার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবো যে মানে ব্যাখ্যাটা আপনি দিতে দেবেন অবশ্যই কি? করবেন, 3 মিনিট স্যার, 3 মিনিট। করুন না। স্যার ওই গত মাসে 26 তারিখে আমার 4 চাকার ইন্সপেকশনের জন্য লোক আসছে, সকাল 7:30 টাইম হয়, আমি শর্টে বলছি, তো হুম। আমার কিছুটা জানে। তো বেরিয়ে যায় আমার কাছ থেকে 8:25 নাগাদ। এইবার আমি 4 চাকা নিয়ে বাইপাসে উঠি না, পাড়া রাস্তা ঘুরে বেড়াই বোকার মতো। তো আমার কি মনে হলো, মা বগলার মন্দিরে যাই, আমার বাড়ি থেকে 400 মিটারের মধ্যে আছে, খুব কম যাই, হুম। হুম। আমার বৃশ্চিক রাশি। তো যাই হোক, আমি গাড়িটা চালিয়ে ওখানে রাখলাম, রেখে মায়ের কাছে গেলাম, তখন টাইমটা হচ্ছে 8:35 আনুমানিক বা 38। হুম। এইসব মানে কঠিন ক্যালকুলেশন পরে বার করেছি আমি। 10-15 মিনিট থাকলাম ওখানে, প্রতি অমাবস্যায় বলি হয়। তো মাকে প্রে করলাম মন ভরে একদম, ওখান থেকে বেরিয়ে এসে রাধাকৃষ্ণ মন্দির হয়ে 8:55 বাড়ি ঢুকলাম, কারণ মেয়েকে পড়াতে নিয়ে যেতে হবে। হুম। অফিসে গিয়েছি, একটি ফোন আসলো আমার ইয়ে ম্যানেজারের ফোন থেকে, হাওমা করে কান্না, বুঝলাম খারাপ কিছু একটা ঘটেছে। তারপরে ম্যানেজার ভাই ফোন করলো, তোমার সাথে কিছু হয়েছে, ও তো গলা ধরে দিয়েছে। আমি, কি বলছো? সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। কি বেরিয়েছে? যাই হোক, সুইসাইড করেছে, হ্যাঙ্গিং কেস। কে? ম্যানেজার? আমার ম্যানেজার, হ্যাঁ। আপনি দেখবেন বেশ কিছু ক্লাস আমি মিস করেছি, আমি কিন্তু জেনারেলি এরকম হই না, আমি ফাঁকিবাজ ছাত্র, আমি জানি। এইবার রাত্রেবেলা আবিষ্কার করলাম বেশ কিছু কাঁচা টাকা আমার হাওয়া হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টে ঢোকেনি, যেগুলো ও নিয়ে আসতো পরের দিকে আর কি। এবং চেক জালিয়াতি হয়েছে এখন জানতে পারছি। মোটামুটি অ্যামাউন্টটা মনে হয় 55-60 গিয়ে দাঁড়িয়ে গেছে, এর আগে করেছিল 1 লাখের উপরে, সেটা শোধও করেছিল। যাক, এবার অন্যদিকে চলে যাচ্ছি। আমার যেটা স্যার আপনাকে প্রশ্ন, আমি যখন মায়ের মন্দিরে আছি মা বাবার কাছে 8:35 থেকে 8:45, 48, ওই ম্যানেজার বাড়ি থেকে ফোন করেছে 8:30টার সময় এক ভদ্রমহিলার কাছে, তার আগে চা খেয়েছে, এবং ওর ভাই ওর বাড়িতে এসছে 9টার সময়, তার মানে 8:35-40 থেকে 8:55 মধ্যে ক্রিয়াটা হয়েছে, যখন আমি কি মায়ের মন্দিরে। এবার হ্যাঁ, মা বগলা শত্রু দমন করে নেওয়ার একটা ব্যাপার আছে, আমরা বিশ্বাস করতে ভালোবাসি, জানিও। তাহলে এই সময় আমি ওখানে, আর ও এরম করলো, এই স্যার ব্যাখ্যাটা কি হবে, কি হতে পারে? এর আপনি কোনো ব্যাখ্যা পাবেন না। এইটা হচ্ছে গিয়ে, এটা হতে পারে মানে আহ প্রচন্ড কোনো একটা স্পিরিচুয়াল এনার্জি, এগুলো তো ওই মন্দিরগুলোতে ফ্লো করে, সেরকম কিছু একটা এনার্জি, কোনো একটা স্পিরিট, এটা ওই সময় আপনার সঙ্গে ইকুয়াল ওয়েভে কাজ করে গেছে। আপনি তো কোনোভাবেই চাননি 50-60 হাজার টাকা আপনি পেতেন, যে আপনার শত্রু সুইসাইড করবে, এটা আপনি কোনোদিনই চাইতে পারেন। মানে এ তো শত্রু নয়, আপনার ম্যানেজার। আপনার রাগ হতে পারে, আপনার মাথা গরম হতে পারে, তো এটা এরকম কিছু একটা ওয়েভ হয়ে গেছে, যে স্যার আমি কারণে। তো তখনও জানি না, ও মৃত্যুর পরে জানতে পারলাম যে আমার ক্ষতিটাও করেছে এবং সামনে আসতে পারছে না, পালিয়ে যেতে পারতো, কিন্তু যাই হোক ওটা ঘটেনি। আমার বক্তব্য স্যার, এই যে কানেকশন, ওই টাইমিংটা ম্যাচ করলো, আমি হ্যাঁ, মায়ের মন্দিরে, ও ঝুলছে, মানে ঝুললো, এইটা স্যার মানে গায়ে কাটা দেওয়ার ব্যাপারে কাউকে এই একবিংশ শতাব্দীর যুগে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, স্যার বিশ্বাস করানো যাবে না, বুঝবো না, হেসে উড়িয়ে দেবে, কিন্তু আমার সঙ্গে ঘটলো এটা। না এবং তারপরে মায়ের মন্দিরে এখন আমি যেতে ভয় পাচ্ছি, যদি আরো কিছু হয়ে যায় কারো, বিশ্বাস করুন স্যার। না, না, এরকম কোনো ব্যাপার নয় যে আবার কিছু হয়ে যাবে। আপনি নিঃসন্দেহে যাবেন, যখনই আপনার ইচ্ছে হবে আপনি যাবেন, অবশ্যই যাবেন। কারণ কারোর মৃত্যুর জন্য আপনি দায়ী হতে পারেন না। আর আপনি তো গেছেন পুজো করতে, আপনি আহ পুজো করে এসেছেন, হয়তো আপনার মনের মধ্যে ওই লোকটাকে নিয়ে একটা শব্দ বা একটা ইয়েও আসেনি ওই সময়। মানে আপনি যখন পুজোতে গেছেন, যে আপনার শত্রু দমন করার উদ্দেশ্যে প্রণামও হয়তো আপনি করেননি, আপনি মানে উদারভাবে প্রণাম করেছেন, কারণ আপনাকে তো কিছুটা হলেও চিনি আমি। হ্যাঁ, আমি বৃশ্চিক রাশি, মাকে ডেকেছি, মা সবার মঙ্গল করো, রক্ষা করো, এই আপনি ভালো চাইবেন। করো, এবং আমার যা যোগ্যতা তার থেকে তুমি আমাকে বেশি দিয়েছো অনেক, আমি সব প্রে করার সময় এটাই বলি, এরকম ঘটে গেল। ক্ষেত্রে এগুলো এগুলো প্রচুর ক্ষেত্রে হয়, এগুলো এর পরেও আপনি আর কি দেখতে পাবেন। আর এই যে বিভিন্ন সময় বিভিন্ন পীঠে আপনি যান না, তো এইখানে কিছু কিছু এনার্জি আস্তে আস্তে অ্যাকুমুলেটেড হয়। মানে এটা অটোমেটিক্যালি আপনি ফিল করবেন যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ও জানতো, এবং আমি স্যার আপনাকে আজকে বলছি ওপেন ক্লাসে, আমার যারা ক্ষতি করার চেষ্টা করেছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কারো ডান পা কাটা গেছে, কারো জামাই সুইসাইড করেছে বা খুন হয়ে গেছে, আমার ঘনিষ্ঠ বৃত্তে এরকম আমি অনেক দেখেছি। এবং একজন মুখ দেখে আমার বলেছিল, তুমি কিন্তু মানে অভিশাপ তো দূরের কথা, কারোর সম্বন্ধে বাজে ভাববে না পর্যন্ত, তার ক্ষতি হওয়া শুরু হবে। স্যার একদিন চারটা আমারটা দেখে দিয়েন স্যার, নিজেই ভয় পাচ্ছি এবার আমি। আচ্ছা, আমি দেখে দেবো। তবে এই টাইপের ব্যাপারগুলো যদি শনি কেতু এরা কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। আর শনি কেতু যদি মক্ষ ত্রিকোণের সাথে কোনোভাবে কানেক্টেড করে, তাহলে সেই ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায়।
মানে 4, 8, 12 এদের সাথে কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে এগুলো বেশি দেখতে পাওয়া যায়। স্যার কোন রকম ভাবে 6 নাম্বার ঘরে কোনো যদি টাওয়ারে গন্ডগোল, রাহু বলে টাওয়ারে গন্ডগোল। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে যদি হচ্ছে কোনো রকম ভাবে রাহু মঙ্গল এই ধরনের গ্রহরা যদি 6 নাম্বার ঘরের সঙ্গে কানেকশন করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কি ব্যাপারটা হতে পারে এই না, ধরনের কেস? এত স্ট্রং হবে না। এই যে মানে একটা আহ বিশাল অবচেতন মনের শক্তি, সেইটাকে রাহু মঙ্গল অ্যাকুমুলেট করতে পারবে না। স্যার অষ্টমে সখচি মঙ্গল, অশ্বিনী নক্ষত্র মানে কেতু কানেক্টেড, একাদশে কেতু। আচ্ছা, আর অশ্বিনী নক্ষত্র, একাদশে হ্যাঁ কে, স্যার অশ্বিনী। আর শনি কোথায়? 5th হাউসে। 5th হাউসে। তাহলে শনি রাহু একসাথে রয়েছে, হ্যাঁ আছে তো। তাহলে ওই শনি কেতু কানেকশন হয়েছে, আর 8 নম্বর ঘরের অধিপতি 8 নম্বরে চলে গেছে। ফলে সাবকনশিয়াস মাইন্ড চরম অ্যাক্টিভ হয়ে রয়েছে, মানে যেটাকে আপনি জানেন না বা আপনি হয়তো কোনোদিনই রিয়েলাইজ করতে পারবেন না এই এনার্জি। হ্যাঁ, এবং এই এনার্জিটা হচ্ছে কি আনকন্ট্রোলড সিচুয়েশনে আছে। তাহলে স্যার আমি কি করবো এখন স্যার? আপনি জব করবেন। মানে আমার বীজ মন্ত্র সেটা না মা বগলা স্তব, আমার তো বৃশ্চিক রাশি। যা আপনার মন চায়, আপনি মেডিটেশন করবেন, মানে মাইন্ডকে হচ্ছে কি কন্ট্রোল করবার জন্য আপনি মেডিটেশন করবেন, বাস এটুকুই যথেষ্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আহ থাক তাহলে, সবাই ভালো থাকুন। আর ইতিমধ্যে কালকে কারোর কারোর সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি। কালকের ব্যাপারটা একটু বলুন। কালকের ব্যাপার কিছু নেই, কালকে যারা পড়াতে চাইবেন তারা হচ্ছে কি তাদের সঙ্গে একটু ডিসকাস করব, আর কিভাবে আমরা এই অফলাইন টিউটোরিয়াল সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই নিয়ে কথা বলবো। স্যার লাস্ট একটা কথা বলবো, লাস্ট এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা মনে পড়লো। হ্যাঁ। স্যার যেদিন মানে আহ, আপনি জানেন পাঠক বাড়ি সদানন্দজি, হ্যাঁ। সদানন্দজি যেদিন আর কি দেহ রাখলেন রাত্রে, তো হ্যাঁ। আমি ফেসবুকে সেদিন সন্ধ্যাবেলায় হচ্ছে পোস্ট করেছিলাম যে আজ মানে এরকম ওই টাইমে হচ্ছে শনি হচ্ছে বক্র অবস্থায় ছিল বা এরকম একটা কিছু ছিল। তো আমি পোস্ট করেছিলাম যে আমাদের ভারতবর্ষের কিছু দিব্য সাধক তাদের পরলোক গমন হবে। আর ঠিক রাত 9টাতেই, মানে এটা আমার হয়তো আমি পোস্ট করেছি সন্ধ্যা 6টায়, আর রাত 9টাতেই ব্যাপারটা ঘটেছে বা এরকম কিছু 11টার সময় ঘটেছে। তো তারপর থেকে মানে আমি বিগত 2 বছর ধরে 3 বছর ধরে আমি হচ্ছে রাতে মেডিটেশন করি। আমি 12টা 1টা 1:30টা অব্দি মেডিটেশন করি রাত্রে, 2 ঘন্টা 3 ঘন্টা এক আসনে বসে। তো কিছু ব্যাপার স্যাপার যেগুলো আমার মানে যেগুলো রিয়েলাইজ করতাম এখন আগে, ব্যাপার না কিছু অনেকটা হচ্ছে সেগুলো হচ্ছে মানে বন্ধ হয়ে গেছে, ব্যাপার যেগুলো আসছিল আমার কাছে সেই আশাটা না থেমে গেছে ওই জায়গাটায়। তো এই ব্যাপারটা Maintain নিয়ে আর করতে কি হবে, খুব কনফিউজ হচ্ছিল। এইটার জন্য একদিন সঙ্গে বসে গল্প করতে হবে। হ্যাঁ স্যার। স্যার আমিও যাবো স্যার। একদম নিশ্চয়ই, কারণ আমি রিসেন্ট কিছু বিশেষ আহ, বিশেষ বিষয়ের কানেকশন পেয়েছি, তো সেগুলো খুব এফেক্টিভ। তো সেগুলো শেয়ার তো অনলাইনে করতে পারবো না, সেগুলো গল্প, সেগুলো হচ্ছে কি সামনাসামনি করতে পারি। হ্যাঁ স্যার স্যার, কালকে কি হবে? কালকে এসব হবে না, কালকে আমাদের টিউটোরিয়াল সিস্টেম বানাতে হবে, আমাদেরকে সিলেবাস বানাতে হবে, আমাদেরকে পড়াতে হবে, সেই সব নিয়ে আলোচনা হবে। কোথায় স্যার হবে স্যার এটা? এটা আমাদের অফিসে, যেখানে আমি ও বসে আছি তার আশেপাশে কোথাও একটা। আচ্ছা। স্যার ঠিক, হ্যাঁ বলো। আহ, আপনাকে নিয়ে স্বপ্ন দেখলে সাদা জামা নেই, আমি স্বপ্ন দেখি প্রায় সময়, কেন জানি না। আমার তো সাদা মন, তাই। না না, ভালো। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা, স্যার, গুড গুড নাইট নাইট। স্যার। গুড নাইট।